করি। অর্গানাইজেশনাল বিহেভিয়ার চ্যাটে কিন্তু প্রত্যেকে খুব অ্যাক্টিভ থাকবে, এবং যারা নতুন আছো তারাও তো থাকবে, এবং যারা পুরনো অবশ্যই তোমাদের বলে দিতে হবে না, চ্যাটে প্রত্যেকে কিন্তু খুব বেশি করে অ্যাক্টিভ থাকবে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাবজেক্টের নাম শুনে সবাই বুঝতে পারছো এই সাবজেক্টটা কি রিলেটেড হবে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার মিনস অল ওভার দ্য অর্গানাইজেশন যাই আছে না কেন, বিভিন্ন কোম্পানিজ বলো, বিভিন্ন ছোট অর্গানাইজেশন বলো, বা এনিথিং, তোমার কলেজ বলো, তোমার স্কুল বলো, কোনো পলিটিক্যাল পার্টিস বলো, কোনো হসপিটালস বলো, আর যাই বলো না কেন, ইন বিটুইন আ অর্গানাইজেশন, যেটা আমাদেরকে সেখানে অর্গানাইজেশনের মধ্যে কি করে তাদের পিপলরা বিহেভ করছে, অর্গানাইজেশনটা কি করে তাদের পিপলদের উপরে বিহেভ করছে, ঠিক আছে, এমপ্লয়িজরা কি করে বিহেভ করছে যাতে আরো বেশি ভালো একটা বেটার রেজাল্ট পাওয়া যায়, সমস্ত কিছুর বেস করেই অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাবজেক্টটা কিন্তু আমাদের আছে। ঠিক আছে, এইবারে বাদ বাকি কি আছে না আছে সেটা আমরা ভেতরে গিয়ে আরো জানতে পারবো। মেন ফান্ডাটাই হচ্ছে এটা অর্গানাইজেশনাল বিহেভিয়ারে, এমপ্লয়ীদের উপরে কোম্পানি কি করে বিহেভ করছে, কোম্পানিদের উপরে এমপ্লয় কি করে বিহেভ করছে, এটাই বিভিন্ন ভাবে বিভিন্ন থিওরিজ এর মধ্যে, বিভিন্ন মডেলের মধ্যে আমরা ভালোভাবে আরো জানতে পারবো। ঠিক আছে, এবার আসি আমি অর্গানাইজেশনাল বিহেভিয়ারের তোমার সিলেবাসে। সিলেবাসটা খুব ভালো করে দেখো, দেখার মতো খুব একটা কিছু নেই এখানে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, 5টা ইউনিট আছে। খুবই ছোট্ট ছোট্ট ইউনিট, অবশ্য তোমাদের কাছে দেখলে এটা খুবই বড় বড় মনে হতে পারে, বাট অনেস্টলি খুবই ছোট্ট ছোট্ট ইউনিট। ছোট্ট ছোট্ট ইউনিট বলার রিজনও আছে, কারণ অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাবজেক্টটা এমনই সাবজেক্ট, মানে বেশিরভাগ জায়গাতেই ম্যানেজমেন্টের দুটো দিক হয়। ম্যানেজমেন্ট পড়া বা ম্যানেজমেন্ট মুখস্থ করার দুটো দিক হয়। ফার্স্ট হচ্ছে তুমি এমন কিছু জিনিস পাবে যেই জিনিসগুলো তুমি আর কি মুখস্থই করতে হবে তোমাকে, তুমি বুঝে ওগুলোকে লিখতে পারবে না। ঠিক আছে, তোমাকে সেই জিনিসগুলো এক নিকষ মুখস্থ করতে হবে, তুমি বুঝে সেই জিনিসগুলোকে লিখতে পারবে না। তো সেই জিনিসগুলো যখন তুমি বুঝে লিখতে পারবে না, তখন তোমাকে মুখস্থ করতে হবে। এইবার এই জিনিসগুলোকে অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাবজেক্টের মধ্যে অনেক সময় তুমি মুখস্থ করার দরকার পড়বে না। অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাবজেক্টটাই এমন, অনেক কিছু তুমি এর মধ্যে থেকে বুঝেই লিখতে পারবে। কারণ মেনলি আমি আবারও বলছি, বারবার বলছি, অর্গানাইজেশনাল বিহেভিয়ার এটাই হয়, অর্গানাইজেশন কি করে এমপ্লয়ের সাথে বিহেভ করছে এবং এমপ্লয় কি করে অর্গানাইজেশনের সাথে বিহেভ করছে, সেটা আরো ক্লাসে ভেতরে ঢুকলে বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে কি আছে, ডেফিনেশন এন্ড স্কোপ অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ স্টাডিং অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ইন অর্গানাইজেশন। খুব ভালো করে দেখো, এই প্রত্যেকটা কিছুই কিন্তু অর্গানাইজেশনাল রিলেটেড, বিহেভিয়ারে কি না কি আছে সেই জিনিসগুলো। আগের যে সেমিস্টারে যেই জিনিসগুলো পড়েছিলে, খুব বড় বড় থিওরিস, বড় বড় কনসেপচুয়াল থিংস, সেই জিনিসগুলো কিন্তু অনেকটা কম আছে এইখানে। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, পার্সোনালিটি ডেফিনেশন, থিওরিজ, পারসেপশন, অ্যাট্রিবিউশন এন্ড অ্যাট্রিবিউটস, ঠিক আছে, এই সব জিনিসগুলো এখানে পড়বে। বেশি এইগুলো নিয়ে কিছু বলছি না, কারণ এগুলো মেজরের মতো সিলেবাস না যে আমি এখানে তোমাদের বলতে পারবো যে কোন এই মডেল এখানে আছে, এই মডেল এখানে আছে। ঠিক আছে, এখানে যাই আছে না কেন, ম্যানেজমেন্টের পেপার এমনই একটা পেপার, অবশ্য আমি আগের বছরের এক্সামে 100% কমন দিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরও ম্যানেজমেন্টের পেপার এমন একটা পেপার, তুমি সিঙ্গেল কোশ্চেনও ছেড়ে যেতে পারবে না বা সিঙ্গেল টপিকও ছেড়ে যেতে পারবে না, সেই টপিক থেকেও কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, আমি আচ্ছা, সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, তারপরে আমি নেক্সট পুরোপুরি পড়ায় ঢুকে যাচ্ছি। সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, চট জলদি। চ্যাট সেকশন খুব অ্যাক্টিভ রাখবে। ওকে, পারফেক্ট, পারফেক্ট। আচ্ছা, এবার চলে আসি
অর্গানাইজেশনাল বিহেভিয়ার বললাম তো আমি এক কথায় অর্গানাইজেশনাল বিহেভিয়ার কি। এবার চলে আসি ওভারভিউতে। ওভারভিউ যদি অর্গানাইজেশনাল বিহেভিয়ার, আচ্ছা একটা জিনিস বলে রাখি পড়া শুরু করার আগে, যারা পুরনো তারা তো হ্যাবিচুয়েট এটার সাথে, নতুনদের বলে রাখি পড়া কি করে হয় ম্যানেজমেন্টে। তোমরা কলেজে দেখেছো যে পড়া কি করে হয়, তোমাদের কোনো টিচার আসেন, কোনো নোটস দেখাতে থাকেন, নোটস লেখাতে লেখাতে হয়তো কিছু দু একটা পয়েন্ট বলে দেন বা দুটো তিনটে টপিক ডিসকাশন করে দেন। বা এখানে এরকমও হতে পারে কোনো টিচার হয়তো কোনো টপিক ডিসকাশনই করেন না, শুধুমাত্র নোটস দিয়েই ছেড়ে দেন। ঠিক আছে, এখানে কিন্তু সেরকম হয় না। যে কোনো টপিক বা যে কোনো চ্যাপ্টার্স এর ওভারভিউ যেটা থাকবে বা যেই ওই চ্যাপ্টারসটা কি থাকবে সেই জিনিসগুলো কিন্তু প্রেজেন্টেশন বা পিপিটির মাধ্যমে তোমাদের মধ্যে আগে বোঝানো হয়। ঠিক আছে, সেটা যত বোঝানোর জায়গা থাকুক আর না থাকুক, সেটা মুখস্থ করার জায়গা থাকুক আর না থাকুক, সেটা বোঝানো হবেই। ঠিক আছে, তো সেই বোঝানোটা তোমরা বুঝবে। অনগোয়িং চ্যাপ্টার যেটা পড়ানো হচ্ছে সেখানে যদি তোমাদের কোনো প্রবলেম আসে, সেটা ক্লাসেও বলতে পারবে, ক্লাসের বাইরে আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপেও করতে পারবে, গ্রুপেও থাকবে, সেখানেও কোয়ারিজ দিতে পারবে। ঠিক আছে, এটা গেল। সেকেন্ডলি আমাদের পুরো ডেডিকেটেড তোমার নোটস চলে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা তোমার ইউনিটস থাকবে, ডেডিকেটেড নোটসে তোমরা যা পাবে সেই নোটস গুলোই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এই প্রেজেন্টেশন গুলো কিন্তু তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমরা সেইভাবেই বানাই, যাতে তোমরা বুঝতে পারো যে এই চ্যাপ্টারতে কি আছে বা এই চ্যাপ্টারটার আসলে কি ধরনের। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমি শুরু করি আসল পড়ায়। An overview of organizational behavior. Organizational behavior is the study of how people behave in groups, especially in workplace. It helps us understand how individuals think and act, how people work together in teams, how organization function as a whole. এবার দেখো অর্গানাইজেশনাল বিহেভিয়ার যেটা আমি প্রথমেই বললাম, প্রথম লাইনই আছে দেখো, অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইজ দ্য স্টাডি অফ হাউ পিপল বিহেভ ইন গ্রুপস। ঠিক আছে, পুরো গ্রুপে, যে কোনো কোম্পানি বা যে কোনো ওয়ার্ক প্লেসে পুরো গ্রুপে যে কোনো পিপল কিভাবে বিহেভ করছে সেইটাই কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ার। ঠিক আছে, এখানে যদি আমি বলি হাউ ইন্ডিভিজুয়ালস থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট, প্রত্যেকের ইমোশন, মোটিভেশন, পার্সোনালিটি নিয়ে স্টাডি করা হয়। প্রত্যেকটা জিনিস যেটা যারা আর কি অর্গানাইজেশনাল ওবির পার্টে থাকে, তোমার যে কোনো কোম্পানির ওবির পার্টে যারা থাকে, তারা কিন্তু এই সমস্ত জিনিসপত্র নিয়ে অবশ্যই রিসার্চ করে, স্টাডি করে। ঠিক আছে, ইমোশনস, মোটিভেশন, পার্সোনালিটি, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু অবশ্যই রিসার্চ স্টাডি করে অবশ্যই, যাতে তারা অর্গানাইজেশনের ডেভেলপমেন্টটা যাতে অবশ্যই হয়। ঠিক আছে, হাউ পিপল ওয়ার্ক টুগেদার ইন টিমস, ইট লুকস অ্যাট কমিউনিকেশন, টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ। ঠিক আছে, কমিউনিকেশন, টিম ওয়ার্ক আর লিডারশিপকে ফোকাস করা হয় এই তোমার অর্গানাইজেশনাল বিহেভিয়ারের মাধ্যমে। এবার হাউ অর্গানাইজেশন ফাংশন অ্যাজ আ হোল, দিস ইনক্লুডস রুলস, কালচার অ্যান্ড হাউ ডিসিশনস আর মেড। ঠিক আছে, রুলস, কালচার্স আর ডিসিশনকে কিন্তু অবশ্যই মেকিং করা হয়, দেখা হয় তোমার অর্গানাইজেশনাল বিহেভিয়ারের মাধ্যমেই। ঠিক আছে, ওবি হেল্পস create a happy and productive workplace by solving problems like conflicts, improving teamwork, and motivating employees. It's like learning how to make everyone work together a well-oiled machine. ঠিক আছে, অর্গানাইজেশনাল বিহেভিয়ার কেন ইম্পর্টেন্ট এটাই বলছে যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, কারণ এটা অর্গানাইজেশনের মধ্যে লোকজনের বিহেভিয়ার বোঝে। ঠিক আছে, একদম মানে একটু বোর লাগবে হয়তো, কারণ প্রথমের পার্টটা এরকমই আছে যে একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বারবারই আছে প্রথমের ইউনিটটাতে। ঠিক আছে, একটু বোর লাগবে কিন্তু শুনে নাও, বুঝতে পারলে কিন্তু ফার্স্ট চ্যাপ্টার যা আছে সব কিন্তু লিখে দিতে পারবে। ঠিক আছে, তো যেটাই হোক, এটা অর্গানাইজেশনের মধ্যে লোকজনের বিহেভিয়ার বুঝে সেটা ইমপ্রুভ করতে হেল্প করে। ওবি কনফ্লিক্ট সলভ করে, এমপ্লয়ীদের মোটিভেটেড করে, একটা হেলদি ওয়ার্ক কালচার তৈরি করে যাতে এমপ্লয়িরা বেটার কাজ করতে অ্যাসিস্ট হয়। ঠিক আছে, লিডারশিপ আর টিম ওয়ার্ক ইমপ্রুভ করে, যা অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়াতে এবং গোলস অ্যাচিভ করার জন্য কিন্তু অবশ্যই খুব বেশি পরিমাণে সাহায্য করে বা সে খুব বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স করে কিন্তু। ঠিক আছে, ওবির মাধ্যমে ডিসিশন মেকিং আরো এফেক্টিভ হয়, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের সাকসেস কিন্তু এনশিওর করা যায়। অর্গানাইজেশনাল বিহেভিয়ার
একটা যে কোনো এক্স ওয়াই জেড অর্গানাইজেশন, ধরো এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, আহ, ধরো ইউথ কেরিয়ার হাব, তোমরা এখানে পড়াশোনা করছো। এবার তোমরা এখানে পড়াশোনা করছো, তোমরা হচ্ছে সেকেন্ড সেমিস্টার ব্যাচ। এবার শুধু তো সেকেন্ড সেমিস্টার ব্যাচের আমরা চারজন টিচার নই, আমাদের বিটেক এর ব্যাচ আছে, এমবিএ এর ব্যাচ আছে, বিবিএ এর ব্যাচ আছে, বিসিএ এর ব্যাচ আছে, সমস্ত ব্যাচ আছে। তো সেই সমস্ত ব্যাচ যখন পড়াশোনা করা হয়, ঠিক আছে, তার জন্য হিউজ অ্যামাউন্ট লেভেলের একটা অপারেশন লাগবে, হিউজ অ্যামাউন্ট লেভেলের একটা টিম লাগবে। এবার একটা যে কোনো টিম, সেটা ক্রিকেট টিম হোক, পলিটিক্যাল টিম হোক, বা যে কোনো অর্গানাইজেশন অফিসিয়াল টিম হোক না কেন, যে কোনো টিম কিন্তু ভালো অর্গানাইজেশন কালচার না থাকলে, যে কোনো টিম কিন্তু, রিপিটিং ওয়ান্স এগেন, যে কোনো টিম কিন্তু ভালো অর্গানাইজেশনাল কালচার না থাকলে সেখানে কিন্তু কোনো কিছু ভালো হবে না। আমি খুব ভালো করে যদি একটা এক্সাম্পল দিই, যারা এক্সিস্টিং ব্যাচে আছো তারা এটা আরো ভালো করে, যারা নতুন তাদেরকে বোঝাতে পারবে বা বলতে পারবে। যারা এখানে পড়াশুনো করো, যারা আমাদের সাথে কানেক্টেড আছো, তারা জানো যে ইন্দ্রনীল স্যার বা সৌদীপ স্যার বা তিয়াশা ম্যাম বা শায়নদীপ স্যার বিভিন্ন ভাবে তাদের সাথে কানেক্টেড থাকে। কেউ একটু শাসনের কেউ একটু শাসনের মতো করে, কেউ একটু ভালোবেসে, কেউ একটু ফানি হিসেবে, কেউ একটু গম্ভীরতার সাথে, ঠিক আছে। এই যে মিক্সড আপটা, এই মিক্সড আপটা থাকার কারণে আমাদের অর্গানাইজেশনে কিন্তু এত ভালো একটা সম্পর্ক আছে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে, প্রত্যেকটা টিচারের, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে প্রত্যেকটা টিচার। বাকি অনেক অর্গানাইজেশনই হয়তো এরকম আছে, বাট আমি অ্যাজ আ প্রফেশনাল খুব কম জায়গায় এরকম দেখি যে এমন কানেকশন, স্টুডেন্ট টু টিচার্স, এমন কানেকশন অনেকের সাথেই থাকে না, ঠিক আছে। তো আমার পয়েন্ট অফ ভিউ এটাই বলার এখানে, যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার যদি তোমাকে ভালো করতে হয়, ইন্টারনাল জিনিসপত্রগুলোকে কিন্তু তোমাকে সলভ করতে হবে। এবার ইন্টারনাল কি কি জিনিস থাকে সেটা সিচুয়েশন অনুযায়ী, সময় অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী, কোম্পানি অনুযায়ী, সেটা কিন্তু তোমাদেরকে, এই যে খুব তোমার ডিটেল কনফ্লিক্ট তোমার যখন আসবে এই সমস্ত কোশ্চেন, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন যখন আসবে তো তোমাকে তোমার নিজের ভাষায় কিন্তু এটা লিখতে হবে, ঠিক আছে। আশা করি একটা ওভারভিউ দিতে পারলাম। আর অবশ্যই অবশ্যই যেটা বারবার বলি, আমার যে এক্সাম্পল গুলো আমি দিই অনগোয়িং ক্লাসে, এক্সাম্পল গুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এক্সাম্পলই যদি কেউ মনে রাখে তাহলেও কিন্তু সে, বা মানে যখন রেকর্ডিং দেখবে তাহলেও কিন্তু সে, তোমরা পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু যথেষ্ট ভালো করে লিখে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, কি পয়েন্টস টু রিমেম্বার, ঠিক আছে। ওবি ফোকাসেস অন পিপল অ্যাট ওয়ার্ক, ঠিক আছে। ওবি সব সময় লোকজনের বিহেভিয়ারে ফোকাস করে। কি 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 পয়েন্টস আছে বা কি কি পয়েন্টস রিমেম্বার করা উচিত সেগুলো বলছে। ইট হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমপ্রুভিং বিহেভিয়ার, বিহেভিয়ার বুঝতে আর ইমপ্রুভ করতে হেল্প করে। ইটস ইম্পর্টেন্ট ফর টিম ওয়ার্ক, লিডারশিপ অ্যান্ড অ্যাচিভিং গোলস। টিম ওয়ার্ক, লিডারশিপ আর গোল অ্যাচিভ করার জন্য কিন্তু খুব বেশি নেসেসারি। দিস ইজ ওয়াই স্টাডিং ওবি মেক্স অর্গানাইজেশন বেটার অ্যান্ড এমপ্লয়িজ হ্যাপিয়ার, ঠিক আছে। এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ার স্টাডি করা দরকার, এবং এমপ্লয়িরাও কিন্তু খুব খুশি থাকে ইন বিটুইন অর্গানাইজেশন যদি ওবি খুব ভালোভাবে চলে এমপ্লয় অর্গানাইজেশনের মধ্যে, ঠিক আছে। এভরিওয়ান চ্যাট সেকশন, কোনো কোয়ারিজ থাকলে বলো, কোনো কোয়ারিজ থাকলে বলো। প্রত্যেকে বুঝতে পেরেছো? সবাই চ্যাটে অ্যাক্টিভ থাকবে খুব বেশি। নতুন যারা আছো বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। যারা নতুন আছো তাদের যদি কোনো কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই মাইক ওপেন করে বলবে, বা চ্যাট সেকশনে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে। আচ্ছা, নেচার অ্যান্ড ফিচার অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ঠিক আছে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমপ্রুভিং হাউ পিপল ওয়ার্ক ইন অর্গানাইজেশন। হিয়ার অ্যাট ইটস কি নেচার অফ ইটস কি নেচার অ্যান্ড ফিচার্স এক্সপ্লেন সিম্পলি, ঠিক আছে।
তোমার অর্গানাইজেশনাল বিহেভিয়ার, যেমনটা বললাম, অর্গানাইজেশনের মধ্যে ইমপ্রুভ করতে, ঠিক আছে, সুবিধা হয় কি কি, তোমার কি নেচার অ্যান্ড ফিচার্স আছে সেগুলোই এখন এখানে বলছে। ঠিক আছে, বলছে কি, পিপল ওরিয়েন্টেড, ওভি ফোকাসেস অন পিপল, দেয়ার ইমোশনস, অ্যাকশনস এন্ড টিম ওয়ার্ক ইন অর্গানাইজেশনস। ঠিক আছে, ওবি ওবি লোকজনকে অনেক বেশি কিন্তু ফোকাস করে, ঠিক আছে, সবচেয়ে বেশি কিন্তু ফোকাস করে তাদের ইমোশন, অ্যাকশনস অ্যান্ড টিম ওয়ার্ক, কিন্তু ইন বিটুইন অর্গানাইজেশন কি করে চলছে সেইগুলোকে কিন্তু অবশ্যই দেখে। গ্রুপ বিহেভিয়ার, ইট স্টাডিজ হাউ ইন্ডিভিজুয়ালস বিহেভ ইন টিমস অ্যান্ড হাউ টিম ওয়ার্ক অ্যাফেক্ট সাকসেস। ঠিক আছে, ওবি টিমের মধ্যে লোকজন কিভাবে বিহেভ করে আর টিম ওয়ার্ক অর্গানাইজেশনাল সাকসেসকে কিভাবে ইম্প্যাক্ট করে সেটা স্টাডি করে। সব সময় মনে রাখবে, অর্গানাইজেশনাল বিহেভিয়ারে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস গ্রুপ বিহেভিয়ার। কারণ যদি তোমার টিম ভালো না করে, রিপিটিং ওয়ান্স এগেন, অ্যাজ আ ম্যানেজার বলো বা অ্যাজ আ টিম ক্যাপ্টেন বলো বা অ্যাজ আ লিডার বলো বা অ্যাজ আ এনিথিং বলো না কেন, যদি তোমার টিম ভালো না করে, তাহলে তুমি অ্যাজ অ্যাজ আ প্রফেশনাল কোনো জায়গায় কিন্তু নিজে কে নিয়ে এগোতে পারবে না। ইন বিটুইন অর্গানাইজেশনাল বিহেভিয়ার, গ্রুপ বিহেভিয়ার ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। এবং কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু গ্রুপ বিহেভিয়ার দিয়ে দিতেও পারে। ধরো কোনো একটা প্রবলেম তোমাদেরকে দিয়ে দিল যে অ্যাজ অফ এখানে এই প্রবলেমটা আছে, তুমি এটা বলো যে গ্রুপ বিহেভিয়ারের মাধ্যমে বা গ্রুপ বিহেভিয়ারকে পার্সপেক্টিভ রেখে সেই প্রবলেমটাকে আমরা কি করে সলভ করব অ্যাজ আ ম্যানেজার পার্সপেক্টিভ। তুমি অ্যাজ আ ম্যানেজার হলে তুমি ওখানে গ্রুপ বিহেভিয়ারের এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি কি করতে। ঠিক আছে, তো সেই সমস্ত জিনিসপত্রগুলোতে কিন্তু অবশ্যই বেশি ফোকাস করবে। আর এই এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু কোনো নোটসে থাকে না, কোনো টিচার বলে না, কোনো কলেজ বলে না। এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু তোমাকে নিজেকে নিজের ক্রিয়েটিভিটি দিয়েই লিখতে হবে। আর নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লেখা মানে কিন্তু অ আ ক খ লিখে আসা না, বা যা খুশি লিখে আসা না, যেটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে ম্যাকআউটে। ঠিক আছে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লেখা কিন্তু যখন টিচাররা পড়াচ্ছে বা যখন জিনিস বুঝছো, সেই জিনিসটা কিন্তু তোমাকে এমন কনসেপচুয়ালি বুঝতে হবে। ম্যানেজমেন্টটাকে, যেটা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টও আমি ওদেরকে পড়িয়েছি এবং ওবিতে সবাইকেই পড়াবো, যে এমন ভাবেই বুঝতে হবে যে তুমি অ্যাজ আ বিজনেস ওনার বা তুমি অ্যাজ আ ম্যানেজার বা তুমি অ্যাজ আ এমপ্লয়ি, যেটা তোমার সুবিধা হবে তোমাকে নিজেকে ভাবতে, সেটাকে তোমাকে ভাবতে হবে। আর সেটাকে ভেবে তার পার্সপেক্টিভে আন্ডারে বা সেই সমস্ত করে তোমাকে কিন্তু তোমার ব্রেনে ভিজুয়ালাইজ করতে হবে যে স্যার আসলে কি বলতে চাইছে এই টপিকটার মাধ্যমে। তাহলেই কিন্তু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টেও যেরকম সুবিধা হয়েছিল এই সমস্ত স্টুডেন্টের, আর অর্গানাইজেশনাল বিহেভিয়ারও কিন্তু তোমাদের তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারবে। আর অ্যাকচুয়ালি কিন্তু সেই গ্র্যান্ড ভালো রেজাল্টটা যেটা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টও হচ্ছে, সেটাও কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ারও হবে। আর বারবার বলছি, বারবার বলছি, আজকে ডেমো, আজকে ফার্স্ট ক্লাস, কেউ কিন্তু হালকা নিও না। 3.5 মাস কিন্তু চোখের পলক ফেলতে ফেলতে চলে যায়। এই কালকে জানুয়ারির 1 তারিখ ছিল, আজকে জানুয়ারির 19-20 তারিখ চলে এসছে। 3.5 মাস কিন্তু চোখের পলক ফেলতে ফেলতে চলে যাবে। সেমিস্টার কিন্তু অনেক বড়, প্রচুর সিলেবাস আছে, শেষ করতে পারবে না। তো একদম যখন থেকে ক্লাস স্টার্ট হবে, কলেজে ক্লাস স্টার্ট হবে, টিউশনে ক্লাস স্টার্ট হবে, সিঙ্গেল ডে কিন্তু কেউ নষ্ট করবে না। মজা করার কিন্তু অনেক সময় পাবে, কিন্তু ব্যাক যদি একটা তো এসে যায়, মজা কিন্তু অত্যন্ত বড় সাজাতে পরিণত হবে। ঠিক আছে, ডাইনামিক, ডাইনামিকে কি আছে, ওবি ইজ নট ফিক্সড, ইট চেঞ্জেস অ্যাজ পিপল, টেকনোলজি অ্যান্ড ওয়ার্ক প্লেসেস এভলভ। ঠিক আছে, ওবি ফিক্সড কোনো জিনিস না, লোকজন, টেকনোলজি আর ওয়ার্ক প্লেসের সাথে এটা সময় অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়, স্বাভাবিক। যখন লোক বাড়বে তখন কিন্তু ওবি আলাদা ভাবে তোমার বিহেভ করবে। যখন নতুন টেকনোলজিকে তোমার ইম্প্রোভাইজ করা হবে, যেমন এক্সাম্পল হিসেবে আমি দিই, ধরো একটা কলেজ ধরি, মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, আমি ধরে নিলাম মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ, অবশ্যই আমি ধরে নিলাম, কিন্তু এটাকে রিয়েল লাইফ কোনো এক্সাম্পলের সাথে কিন্তু গোলাবে না। ঠিক আছে, আচ্ছা মেঘনাদ শাহ আমি ছেড়ে দিলাম, এক্স ওয়াই জেড কোনো কলেজ ধরে নাও, এক্স। ঠিক আছে, এক্স কলেজ আগে ইউজ করতো 2022 সাল পর্যন্ত, ধরো ইউজ করতো এক্সেল। কারণ যখন এমপ্লয়িজ থাকে
বা যখন তোমার অ্যাডমিশনের জন্য এনকোয়ারিজ যায়, এনকোয়ারিজ এর জন্য কিন্তু একটা ডেটা বা লিড শিট রেডি করতে হয় প্রত্যেকটা কলেজকে, ঠিক আছে? তো তার জন্য 2022 পর্যন্ত এক্স কলেজ তোমার এক্সেল ইউজ করতো, ঠিক আছে? আফটার দ্যাট বা ফ্রম 2023 2023 থেকে 2024 থেকে যে কোনো সাল তোমরা ধরে নিতে পারো, সেখান থেকে তো ওরা কি করলো, ওরা যে কোনো একটা সফটওয়্যার বা অ্যাপস বা এলএমএস এর মাধ্যমে সবকিছুকে ট্র্যাক করতে শুরু করলো, বা সিআরএম এর মাধ্যমে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে তোমার সবকিছুকে ট্র্যাক করা শুরু করলো, ঠিক আছে? তো এখানে কি হলো ব্যাপারটা, এখানে কি হলো যে ওরা একটু আপগ্রেডেশন করলো ওদের টেকনোলজিতে, ঠিক আছে? এবার ফর এক্সাম্পল এখানে আবারও একটা যদি বলি যে পিউপিলে আগে কি হতো, যখন এক্সেল ইউজ করতো তখন এক্সেল এর জন্য আলাদা লোক ছিল। এবার এক্সেল এর জন্য যে আগে কাজ করতো বা এক্সেল যে জানা ছিল, সে তা মানে সে সিআরএম জানবে তার কোনো মানে নেই। হ্যাঁ, জানতে হবে বা জানবেও না তারও কোনো মানে নেই, কিন্তু 90% অফ টাইম যারা জানে বা যারা অ্যাকচুয়ালি নিউ এজ টেকনোলজি শেখেনি বা নিউ এজ টেকনোলজির সাথে কমফোর্টেবল না, তারা কিন্তু অবশ্যই জানে না, ঠিক আছে? তো নিউ এজ টেকনোলজির সাথে যারা কাজ করে না, সেইখানে কিন্তু নিউ এজ টেকনোলজি যারা জানে সেই সমস্ত কিন্তু এমপ্লয়িজদেরও কিন্তু আমাদের হায়ার করতে হবে অ্যাজ এ এক্স কলেজ, ঠিক আছে? ওয়ার্ক প্লেস ডেভেলপ, ঠিক আছে, ওয়ার্ক প্লেসেস এভলভ, ঠিক আছে? তো এখানে এটাই বলছে ওবি অর্গানাইজেশনাল বিহেভিয়ার কখনোই কিন্তু ফিক্স থাকে না, প্রত্যেকটা সময় প্রোডাক্ট অনুযায়ী, পিপল অনুযায়ী, টেকনোলজি অনুযায়ী কিন্তু চেঞ্জেস হতেই থাকে, ঠিক আছে? মাল্টিডিসিপ্লিনারি, ইট কম্বাইন্স আইডিয়াস ফ্রম সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট টু আন্ডারস্ট্যান্ড বিহেভিয়ার। বিভিন্ন তোমার থিওরিজ আছে, ঠিক আছে, যে সাইকোলজিক্যাল, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি সমস্ত বিষয়গুলোকে আন্ডারস্ট্যান্ড করেই এরা বিহেভিয়ার গুলোকে ডিটেক্ট করার চেষ্টা করে। গোল ওরিয়েন্টেড, ওবি হেল্পস অর্গানাইজেশন অ্যাচিভ দেয়ার গোলস বাই ইমপ্রুভিং রিলেশনশিপ, প্রোডাক্টিভিটি অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্টস। ওবির মেন এম হলো অর্গানাইজেশনের গোলস অ্যাচিভ করতে হেল্প করা, বেটার রিলেশনশিপ, প্রোডাক্টিভিটি আর ভালো ওয়ার্ক এনভায়রনমেন্টের মাধ্যমে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম থাকলে বলো, আর না হলে ইয়েস লিখে দাও একবার চ্যাটে। এভরিওয়ান, এভরিওয়ান। আচ্ছা, আমি কিন্তু খুব বোরিং ক্লাস করাবো না। বোরিং ক্লাস করাবো না মানে স্বাভাবিক এই সাবজেক্টটাই একটু থিওরিটিক্যাল, তো বোর লাগতে পারে। তো কোন টপিকটা বারবার রিপিট হচ্ছে, বা যদি তোমাদের মনে হয় যে একটু বেশি সহজ লাগছে স্যার একবার করে বলে দিয়ে বেরিয়ে যান, তাহলে অবশ্যই আমি একবার করে বলে দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? না না, ফার্স্টের ইউনিটটা শুভঙ্কর খুব বেশি রিপিট আছে, যে অর্গানাইজেশনের ভেতরে কি হয় না হয় এই সমস্ত জিনিসপত্র নিয়ে এতবারও রিপিট করার দরকার ছিল না ফার্স্টের ইউনিটে। সিলেবাস ডিজাইনিং এইভাবে আর কি করা যাবে। যাই হোক, নেক্সট স্লাইডে গেলাম তাহলে আমি। শুভঙ্কর অনেক কিছু রিপিট পাবে, একটু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, ভালো করে এটা দেখো, ঠিক আছে? অর্গানাইজেশনের অ্যাকচুয়ালি কি কি এলিমেন্টস আছে, এলিমেন্টসে আমি যাব, ঠিক আছে? অর্গানাইজেশন আছে, এনভায়রনমেন্ট, পিপল, স্ট্রাকচার, টেকনোলজি, ঠিক আছে? এবার এটা একটা স্ট্রাকচার, এই তোমার এলিমেন্টস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার যদি তোমার আসে, ধরো এলিমেন্টস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার আছে, তুমি পিপল লিখলে, এনভায়রনমেন্ট লিখলে, স্ট্রাকচার লিখলে, টেকনোলজি লিখলে, সব লিখলে, তো তোমার মনে হয় কি, যদি এই স্ট্রাকচারটা না তুমি দাও, বা যদি এই হায়ারার্কিটা না তুমি এঁকে দাও, তাহলে তোমাকে সেম অ্যামাউন্ট অফ নাম্বার দেবে। ধরো 5-এ 5 নাম্বার আছে, 5-এ 5 দেবে। শুধু 5-এ 5 তো দূরের কথা, এটা যদি তুমি না দাও, ঠিক আছে, হার্ডলি, তুমি যদি খুব ভালো আনসার লেখো হার্ডলি তোমাকে 3 দেবে, ঠিক আছে? আর যদি এটা লিখে তুমি আনসার লিখে দাও, পুরো তোমাকে 5-এ 5 দিতে বাধ্য, ঠিক আছে? তো খুব ভালো করে এটা দেখে নেবে, আরো তোমার থিওরিটা পড়লে বুঝতে পারলে, তাহলে বুঝতে পারবে যে এটা কিভাবে চলছে তোমার।
ঠিক আছে, চলো। Organizational behavior has several key elements that help us understand how people work and impact in organization. Here are the main elements. Explain simply. People, the most important element of organizational behavior. Organizational behavior এর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং জরুরি এলিমেন্ট, কারণ এমপ্লয়িজ বা পিপলই যদি না থাকে তাহলে কোথায় অর্গানাইজেশন বা কিসের অর্গানাইজেশন? ঠিক আছে, ইনক্লুডস এমপ্লয়িজ, ম্যানেজার্স এন্ড এভরিওয়ান ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, যেমনটা বললাম, ওবি লোকজন যে তোমার এমপ্লয়িজ, ম্যানেজার্স এবং যে যে কাজ করছে অর্গানাইজেশনের মধ্যে। ওবি স্টাডিজ হাউ দে থিঙ্ক, ফিল অ্যান্ড অ্যাক্ট। ঠিক আছে, ওবি কিন্তু লোকজনের ভাবনা, ইমোশন, বিহেভিয়ার, এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো স্টাডি করে তাদেরকে কিন্তু সেই বিষয়টা দেয় যে তাদের কি ইমপ্রুভমেন্ট করা উচিত, তাদের কি কাজ করা উচিত। ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেয়। এগুলো কিন্তু খুব মানে সেভারাল এলিমেন্টস, যেই জিনিসগুলো কিন্তু অবশ্যই সব সময় মেনটেন করে চলতে হয় সমস্ত বড় বড় অর্গানাইজেশনকেই। হুম, এবারে আসি আমি স্ট্রাকচারে। refers to how tasks, roles and responsibilities are organized। ঠিক আছে, টাস্ক, রোলস আর রেসপন্সিবিলিটিস কে কিভাবে অর্গানাইজ করা হয় সেটা কিন্তু বোঝায়। ইট হেল্পস ডিফাইন হু ডাজ হোয়াট এন্ড হু রিপোর্টস টু হুম। ঠিক আছে, কে কি কাজ করবে, যেমনটা বললাম, কে কি কাজ করবে, কে কার আন্ডারে কাজ করবে সেটা ডিফাইন করে। টু টেকনোলজি, টুলস এন্ড সিস্টেম ইউজ টু কমপ্লিট টাস্ক এফিসিয়েন্টলি। ঠিক আছে, কাজকে এফিসিয়েন্ট করার জন্য, ঠিক আছে, অবশ্যই কিন্তু বিভিন্ন রকমের নিউ এজ টেকনোলজিক্যাল ইউজ কিন্তু করতে হবে। ঠিক আছে, আজকের যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো কোম্পানিজ বলো, যে কোনো এমএনসিস বলো আর যাই বলো না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু নিউ এজ টেকনোলজিস এর ব্যবহার করছেই। আজকে আজকে তোমার গুগল, মাইক্রোসফট বা মেটা, এসবের নাম তোমরা সবাই জানো। এরা এক নম্বরে কেন থাকে সবসময়? কখনো ভেবে দেখেছো কি এরা এক নম্বরে কেন থাকে? কেউ বলতে পারবে? এনিওয়ান, চ্যাটে বা ভয়েস ওপেন করে? আমি 1 মিনিট সময় দিলাম, কেউ ভেবে বলো তো যে মেটা বা গুগল বা মাইক্রোসফট বা এই সমস্ত যে কোম্পানিজ গুলো আছে যারা সব সময় লাইমলাইটে থাকে, এরা এক নম্বরে কেন থাকে? কেউ বলতে পারবে? এটা তো নিউ এজ টেকনোলজি শুধু উত্তর না, উত্তরটা একটু গুছিয়ে হবে। বাহ, they are perfect at every business sectors. Feasibility, good feedback, etc. Proper management. Okay. এভরিওয়ান, সবাই মোটামুটি ধারে কাছ দিয়ে যাচ্ছ। আমি যেটা জানতে চাইছি বা যেটা শুনতে চাইছি তোমাদের থেকে সেটা এখনো পাচ্ছি না। বলো বলো। ওয়ার্কিং কালচার, পলাশ ঠিকঠাক বলছো, কিন্তু এরকমও না। দে আপডেট দেমসেলভস। গুড, গুড ওয়ান তমলিকা, গুড ওয়ান। হুম হুম, পারফেক্ট। আমি বলে দিই, সবাই ভালোই বলেছো মার্কেট। আরে না রে বাবা, না ওসব না। আম, আমি বলে দিই, দেখো, 1 নম্বরে থাকে অনেকগুলো কারণে। এখানে অনেকে অনেক কারণেই বলেছো, অবশ্যই অনেক ইউজার বেস বেশি, দে আর পারফেক্ট এট এভরি বিজনেস সেক্টর, অবশ্যই অনেক কিছুই আছে, প্রপার ম্যানেজমেন্ট, সবকিছুই লাগে 1 নম্বরে থাক যে কোনো কিছু। কিন্তু এই ক্ষেত্রে 1 নম্বরে থাকে বা সবসময় এগিয়ে থাকে ঋষিতা, এমপ্লয়িজদের সাথে রিলেশনশিপ মেনটেন করতে হবেই, সেটা 1 নম্বর হোক আর 10 নম্বরই হোক না কেন। কারণ আজকে যেই সমস্ত কোম্পানি এমপ্লয়িজের সাথে রিলেশনশিপ মেনটেন করবে না, ঠিক আছে, এক্স ওয়াই জেড যেই কোম্পানিজ হোক না কেন, সে তোমার যে কোনো এমএনসি হোক না কেন, যারা খুব কম টাকা দিয়ে এমপ্লয়িজদের গাধার মতো খাটাচ্ছে 12-14 ঘন্টা, ওয়ার্কিং কালচার নিয়ে নানান রকম কমেন্ট করছে ইন্টারনেটে এসে, আর যারাই তোমার ভালো ওয়ার্কিং কালচার দিয়ে করাচ্ছে না কেন, ঠিক আছে, আফটার অল তুমি ইন্টারনাল নিউজ নিয়ে দেখো, সেই কোম্পানিগুলো যারা গাধার মতো খাটাচ্ছে এমপ্লয়িজদের, আদতে তার এমপ্লয়িজরা ভালোভাবে কাজও করছে না, আর আদতে তার কোম্পানি কোনো গ্রো করছে না। ঠিক আছে, তো এমপ্লয়িজদের সাথে রিলেশনশিপ মেনটেন করা এটা একদম প্রাইমারি জিনিস, এটা করতেই হবে, সেটা 1 নম্বর হোক কোম্পানি আর 1,00,000 নম্বরই হোক না কেন। ঠিক আছে,
আমার এখানে পয়েন্টটা বলার একটাই কারণ, নিউ এজ টেকনোলজি যেটা আমি বললাম এক্ষুনি, জাস্ট নট অনলি নিউ এজ টেকনোলজি, যখন যে কোনো কোম্পানি, কোনো প্রোডাক্ট বলো, কোনো বিজনেস বলো, সব সময় ওরা সময়ের আগে দেখে যে আজকে 2025 সাল, 2030 সালে কি সময় থাকবে, সেই জিনিসগুলো কিন্তু সব সময় দেখে যে এই সময় এই কোম্পানি, আমরা এই কোম্পানি হিসেবে যদি থাকি, ঠিক আছে, আমরা এই কোম্পানি হিসেবে যদি রান করি, আমাদের এই প্রোডাক্টের ভ্যালু তখন কি হবে। এখন তো আছে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু তখনও কি হবে। এবার তখনও কি করে হবে, কারণ স্বাভাবিক, মানুষ যত এগোবে, আগে তোমার ফেসবুকে হয়ে যেত, এখন তোমার ফেসবুক ইনস্টাগ্রাম দুটো লাগে। আগে তোমার শুধু পোস্টে হয়ে যেত, এখন তোমার ফেসবুকে ভিডিও লাগে, ইনস্টাগ্রামে রিল লাগে। এখন তোমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম রিলে হয়ে যাবে, নেক্সট টাইমে হয়তো অন্য আরো কিছু লাগবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলোই রিসার্চ করে বার করে, ঠিক আছে। আর যে নিউ এজ টেকনোলজিস গুলোর আমি কথা এক্সাম্পলে এই জিনিসটা বললাম, ঠিক আছে, যে ওরা সব সময় এগিয়ে থাকে নিউ এজ টেকনোলজিস গুলো তার কোম্পানিজে, যাতে তোমার সেটেলড হয়ে যায় যে আমার কোম্পানিজের জন্য আমি এই টেকনোলজিটা অবশ্যই ইমপ্লিমেন্ট করব ইন বিটুইন 1 or 2 ইয়ার্স, যখন লাগবে তার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আগে, ঠিক আছে। কারণ আমি বলি, তোমরা কতজন টেকনোলজিক্যাল নিউজ ফলো করো আমি জানি না, প্রবাবলি বিভিন্ন যারা ওয়ার্ল্ডের বড় বড় সিইও, টেকনোলজিক্যাল কোম্পানিজের সিইও, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নানান রকম কমেন্টস দিচ্ছে যে আমাদের আর ইঞ্জিনিয়ার্সদের লাগবে না, বা আমরা এজিআই ডেভেলপ করে নিচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো, যে ওরা যখন বুঝছে যে ওদেরকে প্রফিটেবল হওয়ার জন্য ওদেরকে কি করার আছে, তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ভাবছে। তো ম্যানেজমেন্ট হোক আর যে কোনো কোম্পানিজ হোক না কেন, টেকনোলজির কাজ বা টেকনোলজির কি বলবো আর কি, প্রভাব সেই কোম্পানিজকে বা সেই ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, সবাই ভালো বলেছো, কাস্টমার স্যাটিস ঠিক আছে, সবাই ঠিকঠাকই বলেছো। এবার এনভায়রনমেন্টে আসি আমি। দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সারাউন্ডিংস অফ দ্য অর্গানাইজেশন, এক্সটার্নাল ইন্টারনাল সারাউন্ডিংস এ কি চলছে অর্গানাইজেশনে, ইনক্লুডিং ফ্যাক্টরস লাইক কম্পিটিশন, মার্কেট ট্রেন্ডস অ্যান্ড কোম্পানি কালচার, ঠিক আছে। যে যে পয়েন্ট গুলো একদম পুরোপুরি বললে, মার্কেট ট্রেন্ডস এ কি চলছে, কোম্পানি কালচার কেমন, ঠিক আছে, কম্পিটিশন কেমন, হেলদি কম্পিটিশনটা প্রচন্ড দরকার। সেটা যেই কোম্পানি হোক না কেন, এমপ্লয়িজদের মধ্যে, ম্যানেজার্সদের মধ্যে হেলদি কম্পিটিশনটা, শুধু নট অনলি ইন বিটুইন দ্য কোম্পানিজ, তোমার আহ যারা এখানে টিউশন পড়ছো বা যারা কলেজে পড়ছো, ঠিক আছে, প্রত্যেকে, আমাদের স্কুল লাইফ থেকে আমরা এই বিষয়টা শুনে আসছি, নিজের ফ্রেন্ডসদের সাথে করো কম্পিটিশন, বাট ওটা কোনো বাজে ভাবে না, হেলদি কম্পিটিশন, যে তুই এত পেয়েছিস, অবশ্যই আমি তোর এই পাওয়াটাতে হিংসা করব না, বাট আমি চেষ্টা করব তোর থেকে বেটার কিছু করার, ঠিক আছে। দ্যাটস ইট, ঠিক আছে। এবার বলো, কারোর কোনো প্রবলেম থাকলে এই পেজে কোনো পয়েন্টে বলো, না হলে আমি অন্য তোমার নেক্সট স্লাইডে যাবো। এনিওয়ান? প্রত্যেকে চ্যাটে অ্যাক্টিভ থাকবে, প্রত্যেকে চ্যাটে লিখবে, প্রত্যেকে চ্যাটে লিখবে। 31 জন প্রেজেন্ট, আমি এতজনকে দেখতে পাচ্ছি না কেন চ্যাটে? প্রত্যেকে একদম, ব্যাস ব্যাস একদম। আচ্ছা, মডেলটা দেখো, এটা তোমার অর্গানাইজেশনাল বিহেভিয়ার মডেলস, এই 5 ইম্পর্টেন্ট মডেল অফ অর্গানাইজেশন বিহেভিয়ার। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলে দিই, যেটা যে জিনিসটা ফেস করবে সেখানে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা XYZ কলেজে পড়ো, এখানে প্রায় 20 থেকে 22টা 24টা কলেজের স্টুডেন্ট বিসিএ পড়ে আমাদের টিউশন ব্যাচে। অনেক কলেজ আছে, অনেক কলেজের স্টুডেন্টই আছে, বিভিন্ন কলেজে বিভিন্ন ভাবে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের নোটস দেয়, ঠিক আছে। আমার আমার মনে আছে, আমার কারোর সাথে একটা গত সেমিস্টারে কথা হচ্ছিল। আহ, আমি প্ল্যান কয়েক প্রকার, সেইটা দু রকম ভাবে ওদেরকে বলেছিলাম, যে যেটাই দরকার ছিল অ্যাকচুয়ালি, সেই কলেজ থেকে ওদেরকে 12-14 রকম ভাবে বলেছিল, ঠিক আছে। সেটা 12-14 রকম ভাবে আমি বললে, আমার টিমকে বললে ওরাও বানিয়ে দিত,
ঠিক আছে, যে 12-14 রকম ভাবে প্ল্যানের নোটস। তো সেখানে আমি বলছি যে ম্যানেজমেন্টের প্রত্যেকটা সাবজেক্টে উত্তর কিন্তু, বা উত্তর লেখার স্টাইল বা তোমার কনসেপ্ট, সেগুলো কিন্তু অনেক সময় খুব ভাস্ট হতে পারে। ঠিক আছে, যে দেখতেই পারো যে স্যার এইটুকু পড়িয়েছে, বা স্যার এতটা পড়িয়েছে এই টপিকটা এইটুকু, বা স্যার এইটুকু পড়িয়েছে টপিকটা এত বড়। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, সেই টপিকটাও ঠিক, আর স্যার এখানে যেটা পড়াচ্ছে সেটাও ঠিক। ঠিক আছে, শুধু ডিপেন্ড করে সেই টপিকটা কতটা বিসিএ মাইনরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় আমি দেখি টিচার্সরা বা অন্য কোনো জায়গায় থেকে জাস্ট মানে নোটস দেওয়ার কথা দিয়ে দেয়, কারণ বিবিএ তে এটা মেজর সাবজেক্ট, এমবিএ তে মেজর সাবজেক্ট, কিন্তু তোমাদের মাইনর সাবজেক্ট। তো মাইনর সাবজেক্টে যতটা ইম্পর্টেন্ট ভাবে পড়া উচিত সেই ইম্পর্টেন্ট ভাবেই কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আশা করি এই টপিকটা আমি ক্লিয়ার করতে পেরেছি যে প্রবলেম হলে কি করতে হবে। প্রবলেম হলে সোজা যে বলবে যে স্যার এই টপিকটা কলেজে বলেছে আর এই টপিকটা আপনি বলেছেন, দুটো কি সেম আছে, বা দুটোর মধ্যে কি কোনো চেঞ্জেস করতে হবে, সেটা নিয়ে আমাকে পার্সোনালি টেক্সট করবে, সেটা আমি তখন বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আসি আমি 5 ইম্পর্টেন্ট মডেল অফ অর্গানাইজেশন বিহেভিয়ার। তার মধ্যে একটা মডেল তো তোমরা দেখেইছো, গত সেমিস্টারেও দেখেছো, অটোক্রেটিক মডেল। ঠিক আছে, অটোক্রেটিক মডেল আছে, কলেজিয়াল কাস্টোরিয়াল মডেল আছে, সিস্টেম মডেল আছে, সাপোর্টিভ মডেল আছে, কলেজিয়াল মডেল আছে। ঠিক আছে, তো এবার আমি এক্সপ্লেনেশনে যাই। অটোক্রেটিক মডেলে কি আছে, দিস মডেল ইজ বেসড অন অথরিটি অ্যান্ড স্ট্রিক্ট কন্ট্রোল, ম্যানেজার্স মেক ডিসিশনস অ্যান্ড এমপ্লয়িজ আর expected to follow orders without question. It works through fear or discipline, but employee motivation is often low. ঠিক আছে, অটোক্রেটিক মডেল, অটোক্রেটিক মডেল হচ্ছে একদম সেই ধরনের একটা ওয়ার্ক কালচার, বা সেই ধরনের একটা কোম্পানিজ, যেই কোম্পানিজে এমপ্লয়িজদের কথার কোনো দাম দেওয়া হয় না, তাদেরকে অ্যাজ আ ওয়ার্কার হিসেবে, বা অ্যাজ আ কি বলবো, এমপ্লয়িজ আছো তুমি, তোমাকে যেটা বলবো তুমি সেটা করবে। ঠিক আছে, তোমার এখানে কোনো ইম্প্রোভাইজেশন থাকবে না, বা তোমার এখানে কোনো বুদ্ধি থাকবে না, বা তোমার এখানে কোনো পার্সোনাল ইনপুট থাকবে না। যেটা কোম্পানি ডিমান্ড করবে তোমার থেকে, যেটা ম্যানেজার্স ডিমান্ড করবে তোমার থেকে, সেই জিনিসটাই কিন্তু তোমাকে করতে হবে। যেটা লিডার বলে দেবে সেটাই এমপ্লয়িকে করতে হবে, একদম এক কথায় অটোক্রেটিক মডেল। ঠিক আছে, এবার চট করে অটোক্রেটিক মডেলের দুটো এক্সাম্পল বলো, একটা ভালো একটা খারাপ, দেখি বলো, দেখি চট করে চ্যাটে বলো দেখি। অটোক্রেটিক মডেলের দুটো এক্সাম্পল বলো, একটা ভালো একটা খারাপ। না না, এক্সাম্পল মানে আমি সিচুয়েশন বলছি, লেস টাইম কনজিউমিং ওরকম না। এক্সাম্পল মানে আমি সিচুয়েশন বলছি, যে কি কি ধরনের সিচুয়েশনে অটোক্রেটিক মডেল বলতে পারো তুমি সেটাকে। আচ্ছা, খারাপই বলো, ভালোটা একটু কঠিন হবে, খারাপই বলো, বলো অটোক্রেটিক মডেলে খারাপ তোমার কি হতে পারে, এনিওয়ান এক্সাম্পল কি হতে পারে? এত এত সামনে আছে, দেখতে পাচ্ছ না? আরে ভুল হলেও বলো, ট্রাই করো। When crucial decisions need to be made on the spot. আহ, ব্যাপারটা বুঝতে পারছো না, আমি এক্সাম্পল বলেছি মানে সিচুয়েশন বলতে বলেছি। না 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 না, এক্সাম্পল ওইভাবে না। ঠিক আছে, যখন কোনো কোম্পানিজ থাকে, ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা সব বেশ এই বিষয়টা এখন চর্চার টপিক, ডিসকাশন কম হওয়ার কারণে এরর হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো হবেই, সেগুলো তো অবশ্যই হবে। না, অটোক্রেটিকের অবশ্যই এক্সাম্পল হিসেবে আমি এখানে সিচুয়েশন এক্সাম্পল বলেছি। তোমরা মানে অটোক্রেটিক মডেলে কি কি হতে পারে সেগুলো বলছো, অবশ্যই তোমরা মানে ভুল বলছো না। এইখানে কিন্তু একটা ট্রিক, খুব ভালো করে এই পয়েন্টটা দেখো। আমি কিন্তু জিজ্ঞাসা করেছি একটা জিনিস, তোমরা কিন্তু বলছো ঠিকই, কিন্তু বলছো অন্য একটা জিনিস, কিন্তু রিলেটেড টু দ্যাট পয়েন্ট। তো এখানেও কিন্তু একটা খুব বড় বিষয়, যে কোনো, আমি এদেরকেও কোশ্চেন মানে পরীক্ষার আগে বলে দিয়েছিলাম, যে কোনো কোশ্চেন, যেখানেই ম্যানেজমেন্টে কোশ্চেন পড়বে না কেন, যে কোনো কোশ্চেন 5 বার মিনিমাম পড়বে, আর খুব ভালো করে 101% যখন শিওর হবে
যে না এই কোশ্চেনটা এটাই বলতে চাইছে, তখনই কিন্তু লিখবে। কারণ একটা কোশ্চেন এইটা বলতে চাইবে, বাকি ওটা যে কি বলতে চাইছে, ঠিক আছে, কখন যে উত্তরটা অন্যরকম হয়ে যাবে তোমরা কিন্তু তখন বুঝতে পারবে না। আর বেশি এটা হয় কিন্তু ম্যাকআউটে, ম্যাকআউটে এটা কিন্তু প্রচন্ড পরিমাণে হয়, ঠিক আছে, ম্যাকআউট ঘুরিয়ে প্রশ্ন করেই করে, ঠিক আছে। আর ফার্স্ট সেমিস্টারে তুলনামূলক কোশ্চেন সোজা ছিল, সেকেন্ড সেমিস্টারে মানে একদম এক্সেপটেশন রেখোই না সোজা থাকবে, প্লাস আরো বেশি কিছু আশা, মানে কি বলবো আর কি, আশা রাখো যে খুব ভালো করে মানে গুছিয়ে ম্যাকআউট রেডি হচ্ছে তোমাদেরকে, ঠিক আছে, আর কিছুই বলবো না বেশি। যাই হোক, কি বললো, যখন লিডার অ্যাবসেন্ট থাকে বাট প্রবলেম সলভিং এর জন্য কুইক ডিসিশন নিতে হবে, হয়তো একই জিনিস বললাম, বৈশিষ্ট্য বললে যে কি কি প্রবলেম হতে পারে, কি কি সুবিধা হতে পারে, বা কি কি তোমার অটোক্রেটিক মডেলের জন্য হয়, ঠিক আছে, এই জিনিসগুলো। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে এখন ট্রেন্ডিং হচ্ছে আমাদের বেশ ইনফোসিস অ্যান্ড এলএনটির কথা, ঠিক আছে, ইভেনচুয়ালি বেশ টুইটার যারা ইউজ করো তারা হ্যাশট্যাগসে দেখবে বিভিন্ন এমপ্লয়িজ যারা আছে তারা ওই সমস্ত কোম্পানির এমপ্লয়িজরা তারা বেশ টুইটারেও সেই সমস্ত জিনিসগুলো করছে। তো আমার প্রশ্ন হচ্ছে বা আমার এক্সাম্পল হচ্ছে এইখানেই, ঠিক আছে, যে এই এই সমস্ত যে কোম্পানিজ গুলো বা এই সমস্ত যে তোমার অর্গানাইজেশন গুলো আছে, তো এক্সাম্পল হিসেবে এখানে ওটাই দিতে পারবে যে তোমার যেই সমস্ত কোম্পানিজে বা যেই সমস্ত জায়গায় লিডাররা তোমার এই সমস্ত মেন্টালিটি নিয়ে চলে যে আমি এটা বলছি মানে এটাই করতে হবে, তোমাকে এই ধরনের ওয়ার্ক কালচারের মধ্যে দিয়ে যেতে হবে, আমার কথা শুনেই চলতে হবে, তুমি নিজের কোনো কথা রাখতে পারবে না, তোমার কোনো পার্কস দেওয়া হবে না, তুমি কোনো সুবিধা পাবে না, সেই সমস্ত জায়গায় কিন্তু অটোক্রেটিক মডেলের একটা খুব বাজে এক্সাম্পল হয়। আর ভালো এক্সাম্পলটা কি সেটা একদম শেষের পয়েন্টে আছে, ঠিক আছে। আম, আচ্ছা, ঘুরিয়ে স্পেস থেকে কোশ্চেন করে দেবো, যদি বুঝতে পারলাম না, স্পেস থেকে কোশ্চেন করে ভাবলাম, বুঝতে পারলাম না দেবজ্যোতি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারলাম, আচ্ছা, ম্যাকআউট, আচ্ছা আচ্ছা, ফোকাস, অথরিটি অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে, ফোকাস থাকে কমপ্লিটলি অথরিটি অ্যান্ড কন্ট্রোলের উপর। ম্যানেজার্স রোল, দ্য ম্যানেজার হ্যাজ অল দ্য পাওয়ার অ্যান্ড এমপ্লয়িজ মাস্ট ওবে, যেমনটা বললাম, ম্যানেজারের কাছেই কিন্তু বা তোমার লিডারের কাছেই কিন্তু সমস্ত পাওয়ারটাই থাকে। এমপ্লয়িজ রোল, ফলো অর্ডার্স উইদাউট কোশ্চেন, কোনো রকম কোশ্চেন ছাড়া কিন্তু তোমাকে অর্ডার ফলো করতে হবে। রেজাল্ট, এমপ্লয়িজ ওয়াক আউট ফিয়ার অর নেসেসিটি, এমপ্লয়ি কাজ তো করে, তার নেসেসিটি, তাকে কাজ করতে হবে স্যালারির জন্য, তাকে তার ঘর চালানোর জন্য কাজ করতে হবে, বাট বাট তাদের কাজ করার কিন্তু কোনো রকম মোটিভেশন থাকে না, বা অনেক সময় ল্যাকিং মোটিভেশনের জন্য কাজে কিন্তু অনেক রকম এফেক্ট আসে, কাজের যেই আউটকামটা, যতটা আউটকাম আসা দরকার সেই আউটকাম কিন্তু আসে না, ঠিক আছে। এবার সবচেয়ে বড় ভালো এক্সাম্পল, তোমার অটোক্রেটিকের সবচেয়ে ভালো এক্সাম্পলও কিন্তু একটা আছে, খারাপও আছে ভালো আছে। ভালো এক্সাম্পল হচ্ছে, দেখো এক্সাম্পলে আছে মিলিটারি অর স্ট্রিক্ট ফ্যাক্টরিজ, যখন আমরা দেশের ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল এজেন্সি নিয়ে কোনো রকম প্রশ্নে যাব বা কোনো রকম কথায় যাব, সেখানে কিন্তু কোনো রকম ছাড়ছোড় বা কোনো রকম সিম্পলিসিটির কোনো প্রশ্নই আসে না, সেখানে কিন্তু এই রকমই থাকে, ঠিক আছে। সেখানে কিন্তু লিডার বা কর্নেল বা মেজর যে জিনিসটা বলবে মিশনে বা যে জিনিসটা করতে হবে ওদেরকে, ওদেরকে কিন্তু উইদাউট এনি কোশ্চেনিং সেই জিনিসটাই ওদেরকে কিন্তু ফলো করতে হবে। তো মিলিটারি অর স্ট্রিক্ট ফ্যাক্টরিজ যেখানে, ও এখানে কিন্তু একটা তোমার ভালো জিনিসের এটা একটা এক্সাম্পল অটোক্রেটিক মডেলের। বাকি আইটিতে যে জিনিসপত্রগুলো হয় অটোক্রেটিক মডেল, একদমই আইটিতে চলা উচিত না, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে। আহ, আচ্ছা, এই এই পেজে কারোর কোনো অসুবিধা থাকলে বলো, নাহলে আমি নেক্সট পেজে যাবো। এনিওয়ান, এনিওয়ান, ঝড়ের মতো, এই পেজে কারোর কোনো অসুবিধা থাকলে বল। আর কিছুটা আছে, তারপরে গল্প করব তোমাদের সাথে। আহ, আচ্ছা, কাস্ট্রিয়াল মডেলে আসি। দিস মডেল ফোকাসেস অন প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আচ্ছা, রেজাল্টটা বলো, তাড়াতাড়ি বলতে হয় তো নাকি, রেজাল্টটা বলো মানে কোন পয়েন্টটা, আচ্ছা রেজাল্ট,
এমপ্লয়িজ ওয়াক আউট অফ ফিয়ার অর নেসেসিটি বাট মে ল্যাক অফ মোটিভেশন, ঠিক আছে। এমপ্লয়িজ যেমন আমি যদি তোকে এক্সাম্পল হিসেবে দিই, তুই পড়াশোনা করার পরে বিসিএ কমপ্লিট করে তোকে এনএসএইচএম তাদের নিজেদের কলেজেই চাকরি দিল, ঠিক আছে। চাকরি দিয়ে বলছে যে বাবা তুমি আমার কলেজেই পড়াও, কি পড়াবে না, তুমি সি প্রোগ্রামিং পড়াবে বা তুমি ডিজিটাল পড়াবে বা এক্স ওয়াই জেড যে কোনো সাবজেক্ট পড়াবে, ঠিক আছে। তো সেখানে এমন একটা জিনিস পড়াবে যে তুমি তোমার মতো করে পড়াতে পারবে না, তুমি পড়াবে কলেজ যেভাবে চাইছে সেইভাবেই, ঠিক আছে। তো সেইভাবেই যদি পড়াতে হয় তোমার নিজের ক্রিয়েটিভিটি 12টা বেজে যাবে। তো সেইখানে যখন 12টা বাজবে তুমি কলেজকেও কিছু বলতে পারবে না, কারণ তোমার চাকরি চলে যাওয়ার ভয় আছে, কারণ তোমার নিজের সংসার চালাতে হবে। তো সেটাই এখানে বলছে এমপ্লয়িজ ওয়াক আউট অফ ফিয়ার নেসেসিটি, ঠিক আছে। তোমার কাজ কিন্তু এমপ্লয়ি ভয়ের সাথে করে, দরকার বলেই করে। আর মোটিভেশন কিন্তু একেবারেই থাকে না, ল্যাকিং মোটিভেশন কিন্তু প্রচন্ড থাকে, ঠিক আছে। সায়ন ক্লিয়ার? সায়ন? হুম। ক্রিয়েটিভিটিও কমে যাবে এতে, মানে অটো, আচ্ছা, হুম। This model focuses on providing financial security and benefits to employees. The organizations takes care of the employees' needs, and in return, they remain loyal. However, it may not encourage high performance as employees depend on the organization. ঠিক আছে, কাস্ট্রিয়াল মডেলও কিন্তু সেই একটা, কি বলবো আর কি, তোমার মানে সেই দেওয়া নেওয়া মডেল একটা, যে কোম্পানি যতটা দেবে, ঠিক আছে। এটা খুব মানে কি বলবো আর কি, ডিপ্লোম্যাটিক মডেল, ঠিক আছে। মানে স্ট্যাবলিশিং ইন এনি কর্পোরেট এজেন্সিস, এটা খুব ডিপ্লোম্যাটিক মডেল। বাট এটাও কিন্তু বেশ চলে, আর এটা বেশ চলে কিন্তু তোমার মিড লেভেল যে কোম্পানিজ গুলো থাকে, পিভিটি এলটিডি যেগুলো থাকে বা নিউ স্টার্ট যেগুলো থাকে, যেগুলো খুব বেশি পরিমাণে স্টাবলিশ না, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক সময় চলতে থাকে, ঠিক আছে। কাস্ট্রিয়াল মডেলটা আমি খুব ভালো করে বোঝাই। ধরো এই যে আমাদের ক্লাসে এখন দেবজ্যোতি মন্ডল বলে একটা ছেলে আছে। দেবজ্যোতি মন্ডল কি করছে, দেবজ্যোতিকে আমরা ইউথ ক্যারিয়ার হাবে অ্যাজ আ টিচার হিসেবে হায়ার করলাম, ঠিক আছে। টিচার হিসেবে হায়ার করলাম কিসের, টিচার হিসেবে হায়ার করলাম এনি সাবজেক্ট। ফর এক্সাম্পল দেবজ্যোতি পড়াচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। এবার দেবজ্যোতিকে আমি কি বললাম, দেবজ্যোতি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পড়াতে পড়াতে তুমি ওদেরকে কিন্তু শুধু সাবজেক্ট বা টপিকের জ্ঞান বা সিলেবাসের জ্ঞান না, তার বাইরেও কিন্তু তুমি ওদেরকে শেখাবে যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টটা কেন প্রয়োজন, ম্যানেজমেন্টটার কি ওদের দরকার হবে ইন ইন ফিউচার অ্যাজ আ ইঞ্জিনিয়ার হিসেবে। বা ওকে আমি বললাম যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার পড়া, অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা কি হয়, ঠিক আছে। যে তোমার সিলেবাসের বাইরেও গিয়ে যে জিনিসপত্রগুলো, সেই জিনিসগুলো আমি ওকে পড়াতে বললাম। সেই সময় ও কি বলবে যে দাদা আমি আমি কেন পড়াবো, তুমি আমাকে স্যালারি দিচ্ছ সিলেবাসের এইটুকু পড়ানোর জন্য, আমি কেন পড়াবো বাইরের কিছু, ঠিক আছে। তো ব্যাপারটাই হচ্ছে এরকম এইখানে, যে এমপ্লয়িজ কে যতটা তুমি দেবে, এমপ্লয়িজও কিন্তু ততটাই তোমাকে দেবে, ঠিক আছে। ভালো করে দেখো, দিস মডেল ফোকাসেস অন প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি অ্যান্ড বেনিফিটস টু এমপ্লয়িজ, ঠিক আছে। বা এই মডেল কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আর এমপ্লয়িজদের বেনিফিটসটা প্রোভাইড করে। The organization takes care of the employees needs, and in return they remain loyal. এমপ্লয়ির কি নিড আছে সেই জিনিসটা কিন্তু অর্গানাইজেশন টেক কেয়ার করে। অবশ্যই অনেক সময় গিভ অ্যান্ড এক্স্যাক্টলি গিভ অ্যান্ড টেক পলিসি, সিম্পল, একদম একদম গিভ অ্যান্ড টেক পলিসি, ঠিক আছে। দে ইন রিটার্ন দে রিমেন লয়াল, ঠিক আছে। তো ইন রিটার্ন যখন তারা যখন লয়াল থাকে, ঠিক আছে। তো যতটা কোম্পানিজ দিতে পারছে, ধরো আউট অফ দ্য এক্সেপটেশন যদি কারোর থাকে, কেউ এইচআর কে গিয়ে বলছে যে তার 7 লাখ 8 লাখ এলপি হওয়া উচিত, কেউ এইচআর কে গিয়ে বলছে আমি 25 এলপিএ নেবো, ঠিক আছে। যে আমি এই কাজ করতে চাই, আমি 25 এলপিএ নেবো। ধরো কোম্পানি চেয়েও হয়তো সেই সেই জিনিসটা তাদেরকে দিতে পারছে না, ঠিক আছে। তো যখন দিতে পারছে না, তখন কিন্তু সেই এমপ্লয়িটা সেই কাজটা করবে না, বা সেই সেই এমপ্লয়িটা সেই কাজটা করলেও খুব সেই মানে কি বলবো আর কি মোটিভেশনের সাথে করবে না। হুম। However, it may not encourage high performance as employees depends on the organization. যেমনটা বললাম, হাই পারফরমেন্স কিন্তু থাকবে না এমপ্লয়িজদের, অর্গানাইজেশনের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। অর্গানাইজেশন যদি নিডস না মেটায়, পারফরমেন্স কিন্তু ডাউন হবেই, ঠিক আছে। এবার ফোকাস কিসে কিসে থাকে,
ফোকাস থাকে সিকিউরিটিতে, সিকিউরিটি অ্যান্ড বেনিফিটসে। অবশ্যই সিকিউরিটি অ্যান্ড বেনিফিটসে থাকবেই, কারণ ফার্স্ট লাইনেই লেখা আছে দেখো, এই মডেলটার অ্যাকচুয়াল ফোকাসই কিন্তু তোমার যে তোমার এদের সিকিউরিটি আর বেনিফিটসই দেওয়া। ম্যানেজার্স রোল প্রোভাইড জব সিকিউরিটি, স্যালারিজ অ্যান্ড পার্কস। ঠিক আছে, ম্যানেজারের রোলই থাকে কিন্তু যে জব সিকিউরিটি, তোমার স্যালারি, পার্কস, এই সমস্ত জিনিসপত্র কিন্তু ঠিকঠাক ভাবে পাচ্ছে কিনা সেই সমস্ত জিনিসগুলো দেখা। ডিপেন্ড এমপ্লয়িজ রোল ডিপেন্ড অন দ্য অর্গানাইজেশন ফর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। অর্গানাইজেশনের উপরে কিন্তু এমপ্লয়িজরা ডিপেন্ডেন্ট থাকে যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কেমন কি পাওয়া যাবে না যাবে। রেজাল্ট, এমপ্লয়িজ ফিল সিকিউর বাট মে ল্যাক সেলফ মোটিভেশন। ঠিক আছে, এখানে আরো একটা জিনিস কিন্তু এসে যায়। ঠিক আছে, যে দাদা আগে বললে অটোক্রেটিক মডেলে এমপ্লয়িজ কিন্তু এ পায় না, যে তোমার কি বলবো আর কি, অটোক্রেটিক মডেলে এমপ্লয়ি মোটিভেশন পায় না, যে তাদের কোনো ওপিনিয়ন নেওয়া হয় না। দাদা এই পয়েন্টে বলছো যে এমপ্লয়ি ল্যাক অফ সেলফ মোটিভেশন। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা কি? দেখো, মোটিভেশন আর সেলফ মোটিভেশনের একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্স মানে তোমার মোটিভেশন যেটা তোমার আসছে, যে তুমি পুরোপুরি মোটিভেশনের সাথে কাজ করছো, মোটিভেশনের সাথে যে কোনো একটা টপিক বা যে কোনো একটা সিচুয়েশন বা যে কোনো একটা কিছুকে কমপ্লিট করছো কমপ্লিটলি। ঠিক আছে, আর এদিকে সেলফ মোটিভেশনে এখানে যে পয়েন্টটা কাস্টোরিয়াল পয়েন্টে মডেলে বলতে চাইছে, যে তুমি কাজ করছো, তুমি সবকিছু করছো, ঠিক আছে, কিন্তু এই যে ধরো আমি আবারও বলছি যে ধরো কোনো একটা টপিক আছে, ধরো কমিউনিকেশন। ঠিক আছে, যে কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি কি দরকার হয়, তোমার ম্যানেজমেন্টে কমিউনিকেশন কতটা গুরুত্বপূর্ণ, বা পাবলিক স্পিকিংটা কতটা গুরুত্বপূর্ণ ফর জব। ঠিক আছে, এই জিনিসগুলো ধরো আমি আবার দেবজ্যোতিকে বললাম যে দেবজ্যোতি তুই এগুলো শিখিয়ে মানে আমি বললাম, বাট এটা দরকার আছে। ঠিক আছে, অ্যাজ আ ম্যানেজার হিসেবে আমি হয়তো বললাম না, এটা দরকার আছে। ঠিক আছে, কিন্তু ও কি করলো, ও ওটা শেখালো না বা শেখাবে না। ঠিক আছে, কেন শেখাবে না বা কেন ওর মাথাতে আসবে না? বিকজ সেখানে ল্যাকিং অফ সেলফ মোটিভেশন অনেকটা বেশি থাকবে। কেন থাকবে? কারণ কাস্ট্রাল মডেলে এটাই বলছে যে যে গিভ অ্যান্ড টেক পলিসিতে যারাই বা যে সমস্ত কোম্পানিজ এর এমপ্লয়িরাই বিশ্বাসী, সেইখানে কিন্তু এক্সট্রা করে কোম্পানির যে এমপ্লয়িরা থাকবে সেইখানে কিন্তু জিনিসপত্র তারা খুবই পরিমাণ কম করবে। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পল হিসাবে যদি দেখি, অর্গানাইজিং উইথ স্ট্রং এমপ্লয়ি বেনিফিটস প্রোগ্রাম। ঠিক আছে, এটা একদম কিছুই না, যে যে বেনিফিটস গুলো দিচ্ছে অর্গানাইজেশনে, তোমার বিভিন্ন পার্কস বলো, বিভিন্ন তোমার স্যালারিজ বলো, ইনসেন্টিভস বলো, হেলথ হেলথ ইন্স্যুরেন্স বলো, ট্রাভেলিং অ্যালাউন্স বলো, বিভিন্ন সেই সমস্ত কিছু। কি বলছে পার্কস কি স্যার? আচ্ছা, পার্কস মানে আচ্ছা বলেই দিয়েছে দেবজ্যোতি। আচ্ছা, গট গট, তোকে আমি সিআর বানাবো, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, সাপোর্টিভ মডেল, দিস মডেল। ঠিক আছে, এক সেকেন্ড। দিস, আচ্ছা, যাই হোক, আগেরটার থেকে তো চলে আসলাম। কারোর কোনো প্রবলেম আছে কি? একবার চ্যাটে লিখে দাও। কারোর কোনো প্রবলেম আছে কি? এভরিওয়ান? ঋষিতা সাহা কান্নার ইমোজি কেন? খুব বোর লাগছে নাকি? আচ্ছা, আহ, যাই হোক, তোমার কোথায় ছিলাম যেন? ওকে, কারো কোনো প্রবলেম নেই, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। Supportive model. This model emphasizes leadership and motivation. Managers support employees by encouraging, guiding them to perform better. Employees feel valued, leading to better job satisfaction and productivity. ঠিক আছে, সাপোর্টিভ মডেলে তাহলে আমাদেরকে কি বলছে? এক সেকেন্ড, মিস করে গেলাম নাকি কোনো মডেল? জাস্ট সেকেন্ড গাইস। না না, ঠিক আছে, আমি একটু মানে এদিক ওদিক হয়ে গেছে আমার মনে হলো। যাই হোক, ঠিকই আছে। ঠিক আছে,
তো এই মডেলে ম্যানেজার এমপ্লয়িজদের সাপোর্ট করে আর মোটিভেট করে ভালো কাজ করার জন্য। এমপ্লয়ি গুলো এই সাপোর্টের মাধ্যমে বেশ ভালো ফিল করে, কারণ সাপোর্ট যদি কেউ করে, ঠিক আছে, যে ম্যানেজার হোক আর লিডারই হোক না কেন, সাপোর্ট যদি করে অবশ্যই তারা ভালো ফিল করবে আর তারপর তারা একটা ভালো পারফরমেন্স দেয়। আর এই মডেলে এমপ্লয়িজদের নিজের মোটিভেশন থেকে কিন্তু কাজ করা হয়, ঠিক আছে। অবশ্যই খুব ভালো করে পয়েন্টটা বুঝবে যে যে কোনো কিছু, যে কোনো পয়েন্টে তোমার নিজের ফ্যামিলিতেই যদি এক্সাম্পলটা দিই, যে তোমার যেই পয়েন্টটাতে তোমার ইন্টারেস্ট আছে, যেই পয়েন্টটা থেকে তুমি কিছু ইমপ্লিমেন্ট করতে চাইছো, তোমার ফ্যামিলি, তোমার বাবা মা, তোমার রিলেটিভস যদি তোমাকে সাপোর্ট করে, সেই জিনিসটা কিন্তু তুমি আরো ভালো করে করতে পারবে রাদার দ্যান তারা যেটা চাপিয়ে দিচ্ছে বা তুমি অন্য কিছু করছো, ঠিক আছে। সাপোর্টিভ যদি কোনো নেচার বা যদি কোনো জিনিসপত্র থাকে, যদি কোনো জিনিস হয়, সেইখানে কিন্তু অনেক ভালো করে একটা এনভায়রনমেন্ট থাকবে এবং অনেক ভালো করে কিন্তু জিনিসপত্র এগোতে পারবে, ঠিক আছে। বেটার এমপ্লয়িজ ফিল ভ্যালুড, এমপ্লয়ি ভ্যালু ফিল করে, লিডিং টু বেটার জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি, ঠিক আছে। সাপোর্টিভ নেচার থাকলে জব স্যাটিসফ্যাকশনও ভালো থাকে এবং প্রোডাক্টিভিটিও ভালো থাকে, ঠিক আছে। ফোকাস কি থাকে? লিডারশিপ অ্যান্ড মোটিভেশন, ঠিক আছে। সাপোর্টিভ মডেলের একদম মেন ফান্ডাটাই হচ্ছে লিডারশিপ অ্যান্ড মোটিভেশন, ঠিক আছে। সাপোর্টিভ মডেলটা সত্যি কথা বলতে টু বি অনেস্ট কনসেপচুয়াল মডেল, খুব একটা যে ইম্প্রোভাইজ হয় আজকালকার এতে খুব একটা তো আমি দেখি না অ্যাটলিস্ট, ঠিক আছে। তো যে ম্যানেজার্স রোল, এনকারেজ অ্যান্ড সাপোর্ট এমপ্লয়িজ টু পারফর্ম ওয়েল, ম্যানেজারের রোল এটাই, এনকারেজ অ্যান্ড সাপোর্ট টু পারফর্মস এমপ্লয়িজ পারফর্ম ওয়েল। ম্যানেজার এটাই করে যে তোমার এনকারেজ করে, এবং এমপ্লয়িজ রোল হল টু ওয়ার্ক আউট মোটিভেশন অ্যান্ড সেলফ ড্রাইভ, ঠিক আছে। এমপ্লয়িজরা নিজের মোটিভেশন থেকে কাজ করে, একদম পরিষ্কার। সাপোর্টিভ মডেল হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট মডেল, ঠিক আছে। রেজাল্ট হচ্ছে এমপ্লয়িজ ফিল ভ্যালুড অ্যান্ড পারফর্ম বেটার, ঠিক আছে। রেজাল্টে থাকবে তোমার এমপ্লয়িরা তোমার ভ্যালু ফিল করবে স্বাভাবিক এবং বেটার পারফরমেন্স দেবে। এবং এক্সাম্পলে কি থাকবে? কোম্পানিজ উইথ ইন্সপায়ারিং লিডার্স, যেখানে যেখানে তোমার ইন্সপায়ারিং লিডার্স আছে সেইখানে সেখানে কিন্তু সাপোর্টিভ মডেল চলবে, কিন্তু আনফরচুনেটলি যেটা দরকার সেইটাই এখন কিন্তু দেখি না। ইন্সপায়ারিং লিডার্সরাও আজকাল নিজেদের কোম্পানির ফান্ডার জন্য মডেল মাঝে মধ্যে অটোক্রেটিক, মাঝে মধ্যে কলোজিয়াল, যে সমস্ত মডেলে তাদের কোম্পানি ভালো হয় সেটাই করে, আনফরচুনেটলি। আচ্ছা, সাপোর্টিভ মডেল কারোর কোনো রকম অসুবিধা? এনিওয়ান, এনিওয়ান? এই নারুলা জিএনআইটি তে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে? গুড। আচ্ছা, কলিজিয়াল মডেলে কি আছে? দিস, এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। প্র্যাকটিক্যাল বাকি, হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যালি বাকি, সবারই প্র্যাকটিক্যালি বাকি। তোরও তো প্র্যাকটিক্যাল বাকি, ওদের শুধু কোথায় দেবো যদি। যাই হোক, দিস মডেল ইজ বেসড অন টিম ওয়ার্ক অ্যান্ড পার্টনারশিপ, ঠিক আছে। Managers and employees collaborate and share responsibilities, creating a sense of mutual respect. It promotes a friendly and cooperative work environment. খুব ভালো করে কিন্তু এই মডেলটা বুঝবে এবং খুব ভালো করে কিন্তু এই মডেলটা দেখবে, ঠিক আছে। আমাদের প্র্যাকটিক্যাল, ঋষিতা কোন কলেজে পড়ো? তোমাদের প্র্যাকটিক্যাল কমপ্লিট? কারণ সবার তো কাল পরশু থেকে প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, দিস মডেল ইজ বেসড অন টিম ওয়ার্ক অ্যান্ড পার্টনারশিপ, ম্যানেজার্স অ্যান্ড এমপ্লয়িজ কোলাবরেট অ্যান্ড শেয়ার রেসপন্সিবিলিটিস। এই পুরো মডেলটা কিন্তু টিম ওয়ার্ক এবং পার্টনারশিপের উপরে বেস করেই চলে, ঠিক আছে। যেটা অ্যাকচুয়ালি কিন্তু হয় এবং খুব ভালো করে। আচ্ছা, চ্যাট চ্যাট এখন বন্ধ, পরে পরে চ্যাট করবে, এই পয়েন্টটা শোনো, সবাই শোনো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আর এই পয়েন্টটাই কিন্তু সবচেয়ে বেশি চলে, ঠিক আছে। দিস মডেল ইজ বেসড অন টিম ওয়ার্ক অ্যান্ড পার্টনারশিপ, এই মডেল কিন্তু কমপ্লিটলি চলে টিম ওয়ার্ক আর পার্টনারশিপের উপরে। ম্যানেজার্স অ্যান্ড এমপ্লয়িজ কোলাবরেট অ্যান্ড শেয়ার রেসপন্সিবিলিটিস, ঠিক আছে। ম্যানেজার এবং এমপ্লয়ীদের মধ্যে সবচেয়ে বেশি কোলাবরেশন থাকে এই পয়েন্টে, এবং তারা রেসপন্সিবিলিটি কিন্তু ভাগাভাগি করে নেয়, ঠিক আছে। আবারও শোনো এই তোমার সেন্টেন্সটা,
ম্যানেজার্স আর এমপ্লয়িজ কিন্তু জাস্ট নট অনলি কাজ, তারা কিন্তু রেসপন্সিবিলিটি ভাগাভাগি করে নেয়। দেবজ্যোতি বারণ করেছি কিন্তু আমি, ঠিক আছে? ম্যানেজার্স আর এমপ্লয়িজ কিন্তু তোমার রেসপন্সিবিলিটি কিন্তু ভাগাভাগি করে নেয়। কাজ ভাগ করে নেওয়া আর রেসপন্সিবিলিটি ভাগ করে নেওয়া কিন্তু আলাদা জিনিস। কাজ ভাগ করে নেওয়া দ্যাট মিনস তুমি এটা করতে চাও বা তোমাকে এটা করতে হবে, তুমি অ্যাজ আ ম্যানেজার হিসেবে এটা তোমাকে করতে হবে, বা তুমি অ্যাজ আ এমপ্লয়ি হিসেবে এটা তোমাকে করতে হবে, ঠিক আছে? তো কাজ ভাগ করে নেওয়া এক জিনিস, রেসপন্সিবিলিটি ভাগ করে নেওয়া এক জিনিস। রেসপন্সিবিলিটি ভাগ করে নিচ্ছ দ্যাট মিনস তোমাকে সেটা করতেই হবে অ্যাট এনি কস্ট, বিকজ ইউ আর রেসপন্সিবল ফর টু ডু দ্যাট, রাইট? তো এখানে কিন্তু বেশ বড় একটা জিনিস আসে যে ম্যানেজার্স অ্যান্ড এমপ্লয়িজ কোলাবরেট অ্যান্ড শেয়ার রেসপন্সিবিলিটিস। তারা কিন্তু নিজেদের মধ্যে রেসপন্সিবিলিটি ভেঙে নেয় বা ভাগ করে নেয়। ক্রিয়েটিং আ সেন্স অফ মিউচুয়াল রেসপেক্ট, ইট প্রমোটস আ ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, ঠিক আছে? মিউচুয়াল রেসপেক্ট কিন্তু অবশ্যই থাকে, কারণ মিউচুয়াল রেসপেক্ট যদি না থাকে কোনো টিম কিন্তু ভালো পারফরমেন্স দেবে না, ঠিক আছে? ইট প্রমোটস আ ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। সব একদমই, যদি সবাই মিউচুয়াল রেসপেক্ট থাকে, সবাই রেসপন্সিবিলিটিস ভাগাভাগি করে নেয়, তাহলে অবশ্যই ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু একটা থাকবেই থাকবে, ঠিক আছে? এবার কি কি ফোকাস থাকে কলেজিয়াল মডেলের, কি কি ফোকাস থাকে? পার্টনারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক, যেটা প্রথম লাইনেই বলেছি। ম্যানেজার্স রোল, অ্যাক্ট অ্যাজ এ টিম লিডার অ্যান্ড এনকারেজ কোলাবোরেশন। ম্যানেজারের রোল এটাই থাকে, ঠিক আছে? তোমার টিম লিডার হিসেবে অ্যাক্ট করে। এবার টিম লিডারের শুধু তো তোমার এনকারেজ করা অ্যাক্ট না, টিম লিডারের বিভিন্ন রেসপন্সিবিলিটিস থাকে, টিম লিডারেরও নিজস্ব কাজ থাকে। তো সেই সমস্ত জিনিসপত্র টিম লিডারকে করতে হবে, ঠিক আছে? তো এমপ্লয়িজ রোল কি থাকে? টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড ওয়ার্ক অ্যাজ পার্টনার্স। এমপ্লয়িজ রোল এখানে সবচেয়ে বড় থাকে, কারণ অ্যাজ অফ এমপ্লয়ি অনেক এমপ্লয়ি ভাবতে পারে যে আমি সামান্য এমপ্লয়ি, আমি এখানে কাজ করতে এসে চলে যাব। কিন্তু যেই সমস্ত কোম্পানি তোমাকে সেই ফ্রিডমটা দিচ্ছে যে তুমি তোমার বাউন্ডারির বাইরে গিয়েও ভাবো, তুমি তোমার বাউন্ডারির বাইরে গিয়েও আমাকে ইনপুটস দাও, তুমি তোমার ভাবনার বাইরে গিয়েও তুমি বলো যে কোম্পানির মতোই দেখো। যেই সমস্ত বিশেষত এটা হয় তোমার পিভিটি এলটিডি বা নিউ স্টার্টআপ যেগুলো থাকে সেগুলোতে বেশি আরো, ঠিক আছে? এই সমস্ত কোম্পানিতে এই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা ফেস করবে, সেইখানে কিন্তু আরো বেশি সাকসেস রেট থাকবে, কারণ সেখানে অ্যাজ আ এমপ্লয়িকে এইভাবেই ট্রিট করা হয়, তারা একটা লিডার বা তারা একটা এমন কিছু করছে যে এটা তাদেরও, এই পার্টটা তাদেরও, তাদের সাথেও আছে, ঠিক আছে? তো এটার ফলে রেজাল্ট কি হয়? স্ট্রং টিম ওয়ার্ক অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। স্ট্রং টিম ওয়ার্ক যদি স্ট্রং হয় তাহলে অবশ্যই তোমার কাজটা ভালো হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকে সবসময়। এক্সাম্পল মডার্ন আইটি কোম্পানিজ অর স্টার্টআপস। যে কোনো মডার্ন আইটি কোম্পানিজে বা স্টার্টআপসে কিন্তু ভালো যে আইটি কোম্পানিজ গুলো থাকে অবশ্যই সেই সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসটা তোমরা পাবেই পাবে। এই তোমার মডেলটা তোমরা পাবেই পাবে, যারা লং টার্মের জন্য, লং রানের জন্য, যারা অনেক বেশি পরিমাণে ভালো করতে চাইছে নিজেদেরকে, ঠিক আছে? আচ্ছা, সিস্টেম মডেল। দিস মডেল ফোকাসেস অন দ্য ওভারঅল ওয়েলবিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এমপ্লয়িজ, ঠিক আছে? ওভারঅল ওয়েলবিং অ্যান্ড ডেভেলপমেন্টটা এমপ্লয়িজদের, এই মডেলটা তোমার। আচ্ছা, সরি, কলেজিয়াল মডেলে কারো কোনো তোমার ডাউটস থাকলে বলো। কলেজিয়াল মডেলে এই পেজে কারো কোনো ডাউটস আছে কি? এনিওয়ান? কারো কোনো ডাউটস? আর একটা বাকি আছে, আর আর একটা বাকি আছে। তো বোর হওয়ার কিছু নেই, আমি বুঝতে পারছি একটু বেশি অর্গানাইজেশনাল বিহেভিয়ার হয়ে যাচ্ছে। সবকটা একে অপর, একদম 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 সবকিছু রিলেটেড, ওই জন্যই তোমার একটু মনে হচ্ছে যে এইটা তো একটু আগেই পড়ে আসলাম একই জিনিস। যাই হোক, তো সিস্টেম মডেল, দিস মডেল ফোকাসেস অন দ্য ওভারঅল ওয়েলবিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এমপ্লয়িজ। দ্য অর্গানাইজেশন ক্রিয়েটস আ কেয়ারিং and trusting environment where employees feel inspired to contribute their best. It leads to high satisfaction, innovation and loyalty, ঠিক আছে? সিস্টেম মডেলে কি বলছে? এই মডেলে অর্গানাইজেশন এমপ্লয়ীদের ভালো থাকা আর ওভারঅল ডেভেলপমেন্ট বা গ্রোথের উপর কিন্তু ফোকাস করে। একটা কেয়ারিং আর ট্রাস্টেড এনভায়রনমেন্ট তৈরি করে বা তৈরি করা হয়, যেখানে এমপ্লয়ি গুলো ইন্সপায়ার হয় নিজের বেস্ট দিয়ে কাজ করতে
এতে স্যাটিসফ্যাকশন, ক্রিয়েটিভিটি আর লয়ালটি কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে, ফোকাস কি থাকে, হলিস্টিক ওয়েলবিং, এমপ্লয়ীদের ওভারঅল ভালো থাকা, ডেভেলপমেন্টের উপরে। ঠিক আছে, ম্যানেজার্স রোল কি থাকে, ক্রিয়েট আ মিনিংফুল ওয়ার্ক এনভায়রনমেন্ট উইথ আ ফোকাস অন ট্রাস্ট, কেয়ার অ্যান্ড ইনোভেশন। ম্যানেজারের কি থাকে, ট্রাস্ট, কেয়ার আর ইনোভেশনের উপর ফোকাস করে মিনিংফুল ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করা। ঠিক আছে, এমপ্লয়ীদের কি থাকে, নিজের ফুল পোটেনশিয়াল দিয়ে কাজ করা আর পার্সোনাল আর অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করা। ঠিক আছে, ওয়ার্ক টু দেয়ার ফুল পোটেনশিয়াল অ্যান্ড অ্যাচিভ পার্সোনাল অ্যান্ড অর্গানাইজেশনাল গোলস। ঠিক আছে, রেজাল্ট কি হয় তার ফলে, হাই স্যাটিসফ্যাকশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড লয়ালটি। ঠিক আছে, স্যাটিসফ্যাকশন ভীষণ হাই থাকে এবং ক্রিয়েটিভিটি, লয়ালটি অবশ্যই থাকে। ঠিক আছে, যেহেতু সিস্টেম মডেলে তোমার এই কি বলবো স্বাধীনতাটা আছে। কোম্পানিজ উইথ আ স্ট্রং এমফোসিস অন কালচার অ্যান্ড এমপ্লয়িজ হ্যাপিনেস, লাইক গুগল। ঠিক আছে, সেই কোম্পানিগুলো যে সরি সেই কোম্পানিগুলো যা এমপ্লয়ি হ্যাপিনেস আর কালচারের উপর ফোকাস করে। ঠিক আছে, যেমন এই একটু আগেই বলেছিলে যে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের উপরে গুগল, মাইক্রোসফটের উপর মতো কোম্পানিগুলো তোমার ফোকাস করে অনেক বেশি। ঠিক আছে, তো এমপ্লয়িজ লাইক গুগল, মাইক্রোসফট আর এনি আদার, তো তারা কিন্তু অনেক বেশি রকম ফোকাস করে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের উপরে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড ডেমো ক্লাসে। আজকের মতো এখানে তোমার ওবি শেষ। ঠিক আছে, এবার অবশ্যই তাই বলে কেউ বেরিয়ে যেও না, এখনো অনেক কনভারসেশন বাকি তোমাদের সাথে, যেমনটা বলেছিলাম। এবার ইন্দ্রনীল স্যার কথা বলবেন, আমি কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে, তোমাদের যে যে ডাউটস কোনো থাকবে ব্যাচ রিলেটেড আরো একবার তোমার ঝালাই করে নেবো যে কি কি আছে না কি আছে আমাদের ব্যাচে। ঠিক আছে, বাদ বাকি আমি পুরোনোদের থেকে তো শুনবই, আগে নতুনরা একটু বলো যে আজকের ক্লাস কেমন লেগেছে না লেগেছে, সব বুঝতে পেরেছো না পড়েছো, কোথায় অসুবিধা হয়েছে। ঠিক আছে, সেগুলো একটু আমাকে বলো, নতুনরা যারা আছো তারা আগে বলো, তারপরে পুরনোরা বলো। নতুনরা কি কেউ আছে এখন? ভালো লেগেছে স্যার, সৃজনী দত্ত। ওকে, আর আর কি কি আছো বলো। ভালো লাগাটাও বড় কথা না সৃজনী, তুমি বুঝতে পারলে আমি মানে ঠিকঠাক যে হ্যাঁ আমি ঠিকঠাক পড়তে পেরেছি বা আমি তোমাকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, খুব ভালো স্যার, উপাসনা। ওকে, বুঝতে পারাটা কিন্তু খুব বেশি জরুরি। খুব ভালো হয়েছে স্যার ক্লাস স্যার। ওকে, হুম হুম, ওকে। আচ্ছা, আহ ইন্দ্র, তুমি কি আছো? ইন্দ্রনীল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনার ক্লাস কেমন লেগেছে, আপনি তো শুনছিলেন দেখলাম। হ্যাঁ ঠিকঠাকই আছে, ভালো হয়েছে। স্যার শুধু ঠিকঠাক দেবেন, রেটিং দেবেন না ভালো? রেটিং পরে দিই, আফটার দি ক্লাস। ওকে বলছি ওকে ওকে। স্ক্রিনটা তুমি শেয়ার করো, ঠিক আছে? বিকজ আমার আচ্ছা আচ্ছা, জাস্ট ওয়াইফাইটা খুব সমস্যা করছে, তোমার এই জন্য ডেস্কটপে নেট যাচ্ছে না। ঠিক আছে। জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, হুম হুম। জাস্ট আ সেকেন্ড। স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? কেউ একজন লিখে দাও। একদম পারফেক্ট। পারফেক্ট, একদম। যাই হোক, তো ইন্দ্রনীল স্যার বলেছে রবিবারের রাত 9:30 বাজতে চললো, তোমাদের আর বেশি সময় আমি নেব না, কারণ উম, তোমাদেরও অনেক কিছু থাকবে স্বাভাবিকভাবে। আমি একবার কুইক গো থ্রু করবো সবকিছুতে, কারণ অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে প্রথম দিনের থেকেও। 3 দিন হয়ে গেল পর পর টানা আমাদের ডেমো ক্লাস, আজকে লাস্ট ডেমো ক্লাস। আবার দেখা হবে ফেব্রুয়ারির, আই গেস 11 তারিখ থেকে শুরু হচ্ছে না এগুলো? 9 তারিখ অব্দি, কালকে থেকে অ্যাডমিশন স্টার্ট হচ্ছে, ঠিক আছে? কালকে থেকে অ্যাডমিশন আচ্ছা, স্টার্ট হচ্ছে, আমি আমরা সব ক্লাস কবে ডিটেলস। থেকে স্টার্ট করছি? ক্লাস মোটামুটি ধরে রাখো February 15, ভ্যালেন্টাইন্স ডের পরেই, ঠিক আছে? আচ্ছা, February 15, ভ্যালেন্টাইন্স। হ্যাঁ। ঠিক আছে। যাই হোক, তো লক্ষ্য ব্যাচ
মেগা ওয়েবিনার লক্ষ্য ব্যাচ ম্যাকআউট বিসিএ সেকেন্ড সেমিস্টার। তো লক্ষ্য ব্যাচ নামটা কেন, ব্যাস ব্যাস দেবজ্যোতি, ওটা ফান জোনে, ঠিক আছে। লক্ষ্য ব্যাচ নামটা কেন আশা করি ইন্দ্রনীল স্যার বলেছে। ইন্দ্রনীল স্যার বলেছে এবং আমি আবারও বলি, লক্ষ্য ব্যাচ আমাদের টিম নাম দিয়েছে এই ব্যাচটার একটাই কারণে, যেটা আমি পড়াতে পড়াতেও বলেছি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেমিস্টার আসতে চলেছে তোমাদের কাছে। যারাই তোমরা মানে হালকাভাবে নেবে, খুব বেশি রকম বিপদে পড়বে, কারণ এই সেমিস্টারকে হালকাভাবে নেওয়ার মতো সেমিস্টার এটা না, ঠিক আছে। কোনোভাবেই তুমি হালকাভাবে নিতে পারবে না। 3.5 মাস 4 মাসে একটা পুরো সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, তোমাদের কলেজের পড়াশোনা আছে, টিউশনের পড়াশোনা থাকবে, সমস্ত পড়াশোনাকে ম্যানেজ করা কিন্তু প্রচন্ড চাপ, এবং তার জন্য কিন্তু হাইলি এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট রুলস কিন্তু তোমাদেরকে বানাতে হবে। আর অনেকেরই টাইম ম্যানেজমেন্টে ফার্স্ট সেমিস্টারে গন্ডগোল হচ্ছিল, তাদেরকে আমি হেল্প করেছি। পুরোনো যারা আছে তারা তো জানবেই, নতুন যারা আছো তাদের টাইম ম্যানেজমেন্টেও যদি গন্ডগোল হয় আমাকে রিচ করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। তো গো থ্রু করি অ্যাবাউট ইউথ কেরিয়ার হাব। অনেকেই জানো ইউথ কেরিয়ার হাব, তাও আমি আরেকবার বলে দিই। এমএসএমই রেজিস্টার্ড, আইএসও সার্টিফাইড, আইএফ, এআইসিটি, ঠিক আছে। এই সমস্ত এগুলো কিন্তু এমনি এমনি আসে না। বছরের পর বছর কিন্তু স্টুডেন্টদেরকে তৈরি করা, বছরের পর বছর কিন্তু স্টুডেন্টদের ওয়েলবিং এর উপরে কাজ করার পরে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি পাই। এগুলো কি এগুলো এগুলো বলে আর আমি সময় নষ্ট করছি না, ডিরেক্টলি আমি চলে যাই। আমরা কারা স্ট্যাটিস্টিক্সে স্টুডেন্ট এনরোল, এখানে একটা ওভারঅল নাম্বার দেওয়া আছে, কিন্তু আমি এই মুহূর্তে তোমাদেরকে বলে দিই, এই মুহূর্তে যদি দাঁড়িয়ে আমি বলি ফর 6,800 প্লাস সামথিং, ঠিক আছে, এক্সাক্ট নাম্বার মনে নেই, বাট 6800-র ওপরে স্টুডেন্ট আছে, ঠিক আছে। মৌমিতা দত্ত স্যার, হ্যাঁ বলো মৌমিতা, মাইক ওপেন করেও বলতে পারো বা চ্যাটেও বলতে পারো, তুমি বলতে থাকো, আমি ততক্ষণ এটা বলছি, চ্যাট আমি কোশ্চেন দেখে নিলে আমি উত্তর দিয়ে দেবো তোমার। হ্যালো স্যার, মাঝে বলা যাবে কি? হ্যাঁ হ্যাঁ বলো বলো। বললাম স্যার, আমাদের কলেজে না মানে আমাদের যে এইচওডি আছে উনি বলে দিয়েছেন যে অন্য জায়গা থেকে নাকি হুট করে সার্টিফিকেট নিয়ে আসা যাবে না, অনলাইন আচ্ছা হ্যাঁ, এই সার্টিফিকেট। কোশ্চেনটা অনেকেরই আছে মৌমিতা, বুঝতে পেরেছি তোমার কোশ্চেন। তো আপনি ইকো যদি হচ্ছে, একটু তুমি মাইকটা বন্ধ করো। হ্যাঁ আমি বলতে চাইছি এই কোশ্চেনটা অনেকেরই আছে মৌমিতা, আমি বুঝতে পেরেছি তোমার কোশ্চেন, ঠিক আছে। তো ক্লাস শেষ হোক বলছি, আমি এটা বলে নিই, তারপরে একটা ছোট্ট 10 মিনিটস 15 মিনিটসের একটা কিউএন এর মতো হবে, ইন্দ্রনীল স্যারও আছেন। তো সেইখানে তোমরা আমাদেরকে দুজনকে জিজ্ঞাসা করবে, তখন এই কোশ্চেনটার উত্তর সবার ফার্স্টে দিয়ে থেকে শুরু করব, ততক্ষণে কারো উত্তর থাকলে মানে কোশ্চেন থাকলে তারা ভেবে না, ঠিক আছে। তো যেটা বলছিলাম, লাইভ ক্লাসেস এখানে কন্ডাক্টেড আছে 500+, কিন্তু সেই লাইভ ক্লাসেস এখন মোর ওভার 660+, 60-50+ এরকম কিছু একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মানে একটা ওভারঅল স্ট্যাটিস্টিক্স আমরা এখানে দিয়ে রেখেছি। সার্টিফিকেশনও প্রায় 1100-1200-র উপরে, ঠিক আছে। তো ব্যাচ সম্পর্কে এক নজরে কি আছে, 4 মাস, যেটা বারবার বলেছি আমি, 6 মাসের জায়গায় 4 মাস, 2 মাসটা একটা হিউজ ডিফারেন্স, ঠিক আছে। কারণ তোমরা মানে এমনই তোমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন, জানি না এই অভ্যাসটা কোথা থেকে এসছে, তোমরা শেষ 1-1.5 মাসে গিয়ে সবাই পড়াশোনা স্টার্ট করো, ঠিক আছে। এবারে কিন্তু বাবা করোনা, এবারে কিন্তু করলেই বিপদে পড়বে, ঠিক আছে। লাইভ ইন্টারাক্টিভ ক্লাস টিল দ্য এন্ড অফ ডিগ্রি, রেকর্ডিং অ্যাক্সেস কিন্তু অনেক সময় টিউশন ব্যাচের এটাই হয়, অনেক সময় কিন্তু রেকর্ডিং অ্যাক্সেস তোমরা এন্ড অফ ডিগ্রি পর্যন্ত পাবে না। রেকর্ডিং অ্যাক্সেস কিন্তু তোমরা যতদিন তোমাদের ওই সেমিস্টারটা চলছে বা 1 বছর, যে তোমাদের যদি কারোর ব্যাক আসে ততদিন পর্যন্ত ওই রেকর্ডিংটা দেখতে পাবে, ব্যাস থাকছে, তারপরে আর দেখতে পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। অল সাবজেক্টস, ঠিক আছে, সমস্ত সাবজেক্ট একই ছাদের তলায় পাচ্ছ, এটা সবচেয়ে বড় কথা। সার্টিফিকেটস অ্যান্ড ইন্টার্নশিপ লেটার, ঠিক আছে, এইখানে একটা খুব বড় বিষয় আছে, ঠিক আছে। সার্টিফিকেট অ্যান্ড ইন্টার্নশিপ লেটারে, সার্টিফিকেট তো তোমরা পাচ্ছ, ইন্টার্নশিপ লেটারও তোমরা পাচ্ছ, ইন্দ্রনীল স্যার আগের দিন বলেছে সবই, তাও আমি আরেকবার রিপিট করি এই জায়গাটা বিশেষ করে, যারা বেটার ওয়েব ডেভেলপমেন্ট করবে, যারা প্রলয় ব্যাচে অনগোয়িং প্রলয় ব্যাচ তো করবেই সেমি সিলেবাস, কিন্তু সিলেবাস ম্যাকআউটের কতটা ওল্ড তোমরা জানো। তো সিলেবাসের বাইরে আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, নিউ এজ টেকনোলজি, এক্ষুনি যেগুলো নিয়ে আমরা পড়ছিলাম, তো সেগুলো তোমাদেরকে শেখাবো।
যারা ভর্তি হবে, যারা আপগ্রেডেশন করবে, যারা তোমার খুব ভালো করে করতে পারবে, তাদেরকে আমরা পার্সোনালি ইন্টার্নশিপেরও সুযোগ করে দেব, যেটা মানে আই ডোন্ট নো, আই পার্সোনালি ডোন্ট নো। 7 বছর রয়েছে ইন্ডাস্ট্রিতে, এডুকেশনে। তো কোন এডুকেশন সেন্টারে, তোমার টিউশন ব্যাচের সেন্টারে, জাস্ট একটা সেমিস্টার টিউশন ব্যাচের সেন্টারে ইন্টার্নশিপ প্রোভাইড করা, আই পার্সোনালি ডোন্ট নো। ঠিক আছে, হয়তো হতে পারে, আমার হয়তো জানা নেই। ঠিক আছে, তো এইটা কিন্তু একটা খুব বড় একটা জিনিস, যেটা তোমরা এই বছর থেকে প্রথম পাবে। ঠিক আছে, তোমরা কিন্তু ইন্টার্নশিপ করারও সুযোগ পাবে, অ্যান্ড দ্যাটস আ ভেরি ভেরি বিগ প্লাস পয়েন্ট। যখন তোমরা সিভি নিয়ে যাবে, তখন বুঝতে পারবে এটা কত বড় প্লাস পয়েন্ট, একটা যে কোনো ইন্টার্নশিপ তোমরা কলেজের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকতে করে নিচ্ছ। ঠিক আছে, এক্সপার্ট টিচার্স। এবার এক্সপার্ট টিচার্স এর প্রশ্নে আসি। এক্সপার্ট টিচার্স অনেক ধরনের হয়। এক্সপার্ট টিচার্স কি ধরনের হয়? এক্সপার্ট টিচার্স হয় যারা পিএইচডি করে এসছে, যাদের একদম বিশাল বিশাল ডিগ্রি আছে। ঠিক আছে, আর একটা এক্সপার্ট টিচার্স কাদের হয় বা কি ধরনের হয়? যারা পড়াতে জানে, বা যারা অ্যাকচুয়ালি পড়ায়, বা যাদের পড়াতেই ভালো লাগে। আমার কথায় সহমত হলে হ্যাঁ লিখবে বা না লিখবে। অনেকে আছে তোমাদের বিভিন্ন কলেজে, আমি রিপিটিং ওয়ান্স এগেন, মানে আমি কলেজের কোনো টিচারকে অসম্মান করছি না, বা কলেজের কোনো টিচারকে আমি খারাপ বলছি না, তারা খুবই ভালো এক্সপিরিয়েন্স টিচার। বাট অনেকেই আমার কাছে অনেক রকম ভাবে বলে, এবং তোমরা এটা ফেস করো কিনা আমাকে একটু বলো চ্যাটে, যে দাদা টিচার তো প্রচন্ড এক্সপেরিয়েন্স, তো দাদা টিচার তো প্রচন্ড ডিগ্রি নিয়ে এসছে, বাট দ্য পয়েন্ট ইজ, কোথাও না কোথাও গিয়ে টিচারের সাথে আমরা কানেক্ট করতে পারি না, বা কোথাও না কোথাও গিয়ে টিচারের কথাবার্তা বা টিচারের পড়াশোনার স্টাইলটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, এটা তোমরা ফেস করো কিনা একটু বলো তো চ্যাটে। একদম, একদম। তো দ্যাটস মাই পয়েন্ট, যে এক্সপার্ট টিচার্স ইজ সামথিং যারা তোমাদের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই কিছু কিছু সাবজেক্টে হয় ওটা। তো যারা এক্সপার্ট টিচার্স ইজ সামথিং যারা তোমাদের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারবে। ঠিক আছে, তো ফ্রম দ্য ভেরি ফার্স্ট অফ আওয়ার ডেমো, তো আমি যদি বলি, ইন্দ্রনীল স্যারের যে পড়াশুনো, যেটা পড়িয়েছিলেন, আমি কিছুক্ষণ ছিলাম, 2-5 মিনিট একটু এসছিলাম, যখন পড়াচ্ছিলেন ইন্দ্রনীল স্যার তোমাদেরকে ওয়েব ডেভেলপমেন্টের বিষয়গুলো বলছিলেন। তো সেই সমস্ত বিষয়গুলো খুব ভালো করেই বলেছিলেন স্যার, সেটা আমি নিজেও দেখেছিলাম। প্লাস সৌদীপ স্যারের তো কোনো কথাই নেই, যারা পুরনো স্টুডেন্ট আছে তাদের তো চ্যাটে দেখেই নিয়েছো, এবং যারা নতুন স্টুডেন্ট তো ভর্তি হয়েছে, তারা বুঝেই গেছো যে সৌদীপ স্যার খুবই ফানি একজন মানুষ, এবং খুবই এক্সপিরিয়েন্স একজন মানুষ, ডিজিটাল বা তোমার আর্কিটেকচার বা এই সমস্ত যে সাবজেক্ট গুলো আছে সেই সমস্ত, আর প্রোগ্রামিং দিক থেকে অবশ্যই ইন্দ্রনীল স্যার। এবং তিয়াশা ম্যামের ক্লাস গতকাল হয়েছে। তিয়াশা ম্যাম একদমই স্ট্রিক্ট টিচার একজন, এবং খুবই কি বলবো, ফ্রেন্ডলি টিচার, কিন্তু যারা পড়াশোনা করে তাদের জন্য খুবই ভালো টিচার, যারা একটু বদমাইশি করে তাদের জন্য একটু স্ট্রিক্ট টিচার। আর আজকে তো আমাকে দেখলেই, ঠিক আছে, আমাকে আমি খুবই ভালো লোক, আমি কাউকে বকাঝকা করি না। এবার চ্যাটে শুরু করবে সবাই, যাই হোক। তো মোটামুটি যারা আছো, এই সমস্ত যারা টিচার আছে, তো সবার টিচারের পড়াশোনা করাটা বা পড়ানো স্টাইলটা তোমরা বুঝতে পেরেছো। এবার এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ডিপেন্ড করে। ঠিক আছে, তো সেভেন্থে আসে কি, আচ্ছা কার মাইক ওপেন আছে? ইন্দ্র তোমার মাইকটা একটু বন্ধ করো, আমি বলছি তোমাকে ওপেন করতে। দেখতে পাইনি আমি। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস এন্ড সাজেশনস, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ নোট সাজেশনস পেয়ে যাবে, সেটা আমি বলেই দিলাম। ইউনিভার্সিটি স্টাইল মক এক্সাম, প্রত্যেকটা স্টুডেন্ট এখানে জানে, যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্ট এটা জানে যে আমার ইভেনচুয়ালি নট অনলি বিসিএ, বিবিএ এরও যারা বাচ্চারা পড়ে, ঠিক আছে, যে মক এক্সামটা আমি লাস্টে নিয়েছিলাম, আমি তোমাদের কোশ্চেন ধরে দেখিয়ে দিতে পারি। আমি যে 15 নম্বরের কোশ্চেন গুলো দিয়েছিলাম বিবিএ এর মেজর পেপারে, ঠিক আছে, পুরো সেই কোশ্চেনের মানে একদম অ্যাজ অফ কপি করেনি, মানে অ্যাজ অফ সেই সেম কোশ্চেন দেওয়াটা একদম ইম্পসিবল, সেই সেম কোশ্চেন পাওয়াটা একদম ইম্পসিবল। তাহলে আমাকে তোমরা বলতেই পারো যে দাদা তুমি টেলিপোর্ট করে এসছো কোথা থেকে, ঠিক আছে, বাট তুমি কোশ্চেন জেনে এসছো, ঠিক আছে, কিন্তু রিলেটেড 75 to 85% রিলেটেড কোশ্চেন কিন্তু আমি কমন দিয়েছি। তো
শুধু নট জাস্ট অনলি মি, সি প্রোগ্রামিং বলো, ডিজিটাল ইলেকট্রনিক্স বলো, ইংলিশ বলো, ঠিক আছে, সমস্ত জায়গায় কিন্তু ইউনিভার্সিটি স্টাইল মক এক্সাম যেগুলো হয়েছে, সেই মক এক্সাম গুলো কিন্তু প্রচন্ড পরিমাণে এফেক্টিভ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এভরিথিং ইন বেঙ্গলি। সিবিএসসি আইসিএসসি বোর্ড থেকে যারা পড়াশোনা করেছো, যারা ইংলিশ মিডিয়াম বোর্ড থেকে পড়াশোনা করে এসছো, ঠিক আছে, তাদের কিন্তু অনেক সময় ইংলিশে প্রবলেম হয় না, কিন্তু যারা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করে এসছো, ঠিক আছে, তাদের কিন্তু ইংলিশে একটা হিউজ প্রবলেম হয়, হিউজ প্রবলেম হয়, ঠিক আছে। আর আমি সবসময় প্রথম দিনও বলেছি তোমাদেরকে যে ইংলিশ জাস্ট ভাষা, ইংলিশ নিয়ে এত বেশি মাথা ব্যথা করার কিছু নেই, বা এত বেশি মানে ইজি নেওয়ারও কিছু নেই, ঠিক আছে। ইংলিশ যারা জানো না তারা শিখতে থাকো স্কিল ডেভেলপমেন্ট হিসেবে, আর ইংলিশ যারা জানো তাদের তো খুবই ভালো কথা, ঠিক আছে। ওই জন্য মানে এই ইনিশিয়েটিভটা আমাদের অবশ্য, কারণ টিচাররা চাইলে তো কলেজের টিচারদের মতো কোনো কিছু না ভেবে ইংলিশেই পড়িয়ে দিতে পারে। আমি আজকে এসে পুরোপুরি কমপ্লিটলি ইংলিশেই কন্টিনিউ করিয়ে দিতে পারতাম, কিন্তু যেভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে বাংলায় তোমাদের মাতৃভাষায় ভিজুয়ালাইজ করিয়েছি বিষয়গুলোকে, সেইভাবে কিন্তু কলেজে যেরকম ভাবে ইংলিশে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করা হয় তোমাদেরকে, আই ডোন্ট নো কত পার্সেন্ট তোমরা ভিজুয়ালাইজ করতে পারো, ঠিক আছে। তো সেখানে আসছে এবার কি অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল প্রাইস, ঠিক আছে। অ্যাফোর্ডেবল প্রাইস আছে কি না আছে এই বিষয়টা নিয়ে আমি খুব একটা বেশি বলবো না, কারণ অ্যাফোর্ডেবল প্রাইস আছে কি না আছে তুমি একটু একটু আশেপাশে, তোমার বাড়ির আশেপাশে এলাকায় 5-6 কিলোমিটার 10 কিলোমিটারের ভেতরে টিচার্সদের জিজ্ঞেস করে নেবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। কারণ অ্যাফোর্ডেবল আমাদের যেটা হোল সেমিস্টারের ফিজ নেওয়া হয়, সেটা কোনো কোনো টিচার 1 মাসের, কারণ এটা তোমরা সবাই জানো, যারা অল ওভার বিসিএ বিবিএ বিটেক পড়ছো তারা কম বেশি সবাই জানো কতটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা পড়াই, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্টস গুলো কি কি আছে সেগুলো দেখে নেবে, এটাতে আর যাচ্ছি না, টিচার্স বলেই দিলাম, ওয়াই ইউথ কেরিয়ার হাব, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো স্যার বলে দিচ্ছে। আচ্ছা, নো নিড ফর বুকস, এখানেও একটু বলে দিই, অনেকেই জিজ্ঞেস করো যে বুকস এর দরকার লাগবে কিনা স্যার, বুকস নেবো কিনা স্যার, ঠিক আছে। বুকস চাইলেই নিতে পারো, বুকস না নেওয়ার কোনো নেই, বুকস চাইলেই নিতে পারো, কিন্তু খুব বড় একটা পয়েন্ট আছে যে বুকস কেন নেবে বা বুকস এর কি দরকার, ঠিক আছে। বুকস এর কি দরকার, বুকস থেকে পড়া দরকার, কারণ আমরা ছোটবেলা থেকে বুকস থেকে পড়ে এসেছি, কিন্তু কলেজে উঠে তোমরা ফার্স্ট সেমিস্টারটা চালিয়ে তোমরা বুঝতে পারছো যে বুকসে তোমরা কতটা পড়েছো আমি জানি না, বাট তার থেকে বেশি পড়েছো নোটসে, তার থেকে বেশি পড়েছো সাজেশনে। কারণ বুকস যেটা দেবে সেখানে কিন্তু অল ওভার সবকিছু থাকবে, তো খুঁজে 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 তোমার সিলেবাসের জিনিসপত্রগুলো পড়াটা কিন্তু একটু বেশি চাপে। তো যদি বুকস নিতে চাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি বুকস না নিতে চাও অবশ্যই নিও না, কলেজের যে নোটস দেবে সেগুলো পড়ো, এবং আমাদের যে নোটস দেবে সেগুলোই, এই দুটো পড়লেই সেটা এনাফ, ঠিক আছে। ইভেন জাস্ট অনলি আমাদের নোটস পড়লেও এনাফ, ঠিক আছে। স্পেশাল ডেডিকেটেড চ্যাপ্টার ওয়াইজ নোটস যেগুলো আমাদের যাবে, ঠিক আছে, সেগুলো এনাফ, কারণ এক্সপিরিয়েন্স টিম দ্বারা ওটা বানানো হয় এবং তোমাদের সিলেবাসকে পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে ওটা বানানো হয়, ঠিক আছে। তো এক্সাম বুস্টার সাজেশন সিরিজ ফর এনসেম এক্সাম, 100% আমার যে কোশ্চেন দেওয়া ছিল আমার মনে পড়ছে এই মুহূর্তে, গ্রুপ বি এর হয়তো এক আধটা কোশ্চেন আমার ছিল না, একটা বা দুটো কোশ্চেন, না হলে চ্যাটেই সবাই বলে দেবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এমন কোনো কোশ্চেন নেই যেটা আমি একটা 150টা কোশ্চেনের সিরিজ দিয়েছিলাম, একটা তোমার 1 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, 15 নম্বরের কোশ্চেন, মোট 150টা কোশ্চেন দিয়েছিলাম এক্সামের 1 মাস আগে। তো 100% তার মধ্যে থেকে কমন ছিল, ঠিক আছে। তো এক্সাম বুস্টার সাজেশন সিরিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউথ ক্যারিয়ার হবে। তো এবার আসছে তোমার মক এক্সাম, ঠিক আছে, ইউনিভার্সিটি, এটা তো বলেই দিলাম, আইএসও সার্টিফিকেটস, রিজন টু চুজ, ঠিক আছে, এগুলো বলে দিলাম, ঠিক আছে, এগুলোতে আমি আর যাচ্ছি না, এগুলো স্যার বলেই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রজেক্টসে স্যার বলে দিয়েছে, তাও আমি বলি, প্রজেক্টস গুলো কিন্তু আমরা কিছু রেকর্ডিং প্রজেক্টস করাবো, রেকর্ডেড প্রজেক্টস কিন্তু আমরা করাবো, ঠিক আছে। প্রজেক্টসে আমি একটা মানে অ্যাড অন করছি তোমাদেরকে, যারা তোমরা করতে চাও করতে পারো ওরকম, ঠিক আছে। যদি কেউ তোমরা ভালোভাবে শিখে কোনো প্রজেক্টস দেখাতে পারো, ঠিক আছে, আমি পার্সোনালি বলছি তোমাদেরকে, আমি বেটার কাউকে দেব বা বেটার কাউকে বলবো, বা বেটার কাউকে তোমাকে আর কি রেফার করে দেবো যে এই ছেলেটা বা এই মেয়েটা হি অর শি এই প্রজেক্টটা বানিয়েছে,
তাদের এই প্রজেক্টটাকে আপনি মানে অবশ্যই এইচআর তে আপনি যদি কোনোভাবে মানে গ্র্যান্ড করেন তাহলে তারা ইন্টার্নশিপ বা প্লেসমেন্ট বা এরকম কিছু পেতে পারে, ঠিক আছে? বা অন্য কিছু তোমার হ্যাকাথন বা এই সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলোতেও কিন্তু তোমরা পার্টিসিপেট করবে, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু তোমাদের সিভি বুস্টার হিসেবে খুব বেশি কাজে লেগে যায়, ঠিক আছে? তো প্রজেক্টস কিন্তু তোমরা চাইলেও বাইরে থেকে করতে পারো, বাইরে থেকে ইন দ্য সেন্স তোমাদের তোমাদের মধ্যে থেকে আসছে এরকম করতে পারো, তবে সেইটার জন্য কিন্তু তোমাদের পুরো প্রচন্ড প্রচন্ড শিখতে হবে, প্রচন্ড শিখতে হবে, ঠিক আছে? আহ যাই হোক, এগুলো টেকনোলজিক্যাল জিনিস, ইন্দ্রনীল স্যারই ভালো বলতে পারবেন। সার্টিফিকেটস তো পেয়ে যাবে, এটা সার্টিফিকেট, ঠিক আছে? এগুলোতে যাচ্ছে না। এবার আমি ফিজে আসি। প্যাকেজ 1, প্যাকেজ 2, আশা করি কমপ্লিট শুনেছো প্যাকেজ 1 প্যাকেজ 2 তে কি আছে। নাথিং। প্যাকেজ 1 এ নো ম্যাথস, যাদের জি বাস্কেটে ম্যাথস নেই তারা প্যাকেজ 1 নেবে, যাদের জি বাস্কেটে ম্যাথ আছে তারা প্যাকেজ 2 নেবে, ঠিক আছে? বাকি সব যা যা থাকার সব সেমই আছে, ওয়েব ডিজাইন, কম্পিউটার আর্কিটেকচার, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, জি বাস্কেট, সেশনাল পেপার, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু আছে। এবার জি বাস্কেট ম্যাথ আমরা তো আর নোটস দিয়ে খালাস করে দিতে পারি না, জি বাস্কেট ম্যাথ পড়াতেই হবে, কারণ ম্যাথসে কোনো নোটস হয় না, ঠিক আছে? আর ফর্চুনেটলি জি বাস্কেটের ম্যাথটা এমন একজন ব্যক্তি পড়াবেন তোমাদেরকে যাকে তোমরা খুব বেশি ভালোবাসো, ঠিক আছে? আর তার কাছে অঙ্ক করতে তোমাদের খুব ভালো লাগবে, কারণ উনি যত ভালো ডিজিটাল, যত ভালো আর্কিটেকচার পড়াক না কেন, ওনার বেস বা ওনার লেজেন্ডারি সাবজেক্টই কিন্তু ম্যাথামেটিক্স, আমি আজকে বলে গেলাম, ঠিক আছে? যতটা তোমরা ভালো ফিল পেয়েছো ওনার কাছে তোমার আর্কিটেকচার বা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে, সেটা ডবল দ্বিগুণ ফিল পাবে তো ওনার কাছে ম্যাথামেটিক্স পড়ার সময়, ঠিক আছে? সেটা তোমরা ক্লাসেই বুঝতে পারবে, ঠিক আছে? তো ফি স্ট্রাকচারে যাই। প্যাকেজ 1 এ আছে অল সাবজেক্ট নো ম্যাথস 5999। এবার কিছু কিছু কেউ বলতেই পারো, দাদা তাহলে এত বিল্ড আপের কি দরকার ছিল, বলেই দিতে পারতে সেমিস্টার 1 এর ফিসটাই তোমরা নেবে, ঠিক আছে? না, সেমিস্টার 1 এই আমরা ফিস নেব সেটা আমাদের ভাবা ছিল না, টু বি অনেস্ট। আমাদের এর থেকে বেশি ফিস ভাবা ছিল। আর কেন ভাবা ছিল, কেন থাকবে না, কারণ অনেকগুলো রিজন আছে, অনেকগুলো রিজনের প্রথম রিজন হচ্ছে, কোথায় গেল, জাস্ট সেকেন্ড, প্রথম রিজন হচ্ছে এখানে দেখো, ইনস্টলমেন্ট 1 এ আছে কম্পিউটার আর্কিটেকচার ফ্রি। তুমি আমাকে একটা সিঙ্গেল ইনস্টিটিউশন বা একটা সিঙ্গেল ট্রেনিং সেন্টার দেখাও যেখানে কম্পিউটার আর্কিটেকচার ফ্রি পড়ায় পুরো সেমিস্টারের জন্য, একটা সিঙ্গেল ইনস্টিটিউশন দেখো। একটাই রিজনে আমরা এটাকে ফ্রি করেছি, একটাই রিজন, যাতে কম্পিউটার আর্কিটেকচারে যে পয়সাটা তোমাদের এক্সট্রা যেত, ঠিক আছে? কারণ 5999 ইজ আ ফেয়ার মার্ক, ফেয়ার নাম্বার, ঠিক আছে? এর থেকে বেশি চলে গেলে উই পার্সোনালি থিঙ্ক বা আমাদের পার্সোনালি মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে তোমাদের উপরে একটু প্রেশার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেইখান থেকে কম্পিউটার আর্কিটেকচারকে আমরা কি করলাম, বিভিন্ন ভাবে আমরা কম্পিউটার আর্কিটেকচারের বিষয়টাকে কাট অফ করলাম, এবং মেজরের যে পেপারটা আছে, মেজরের পেপারে যে তোমরা দিচ্ছ সেইটাকে মধ্যে আমরা ঢুকিয়ে দিই, ঠিক আছে? ওই যে ওয়েব ডিজাইনিং এর তোমাদের যে কোর্সটা আছে সেটার সাথে তোমার কম্পিউটার আর্কিটেকচারটা ফ্রিতেই আমরা পড়াবো, ঠিক আছে? এটা কিন্তু ইউথ ক্যারিয়ার হাব অ্যাবসলিউটলি তোমাদের গিফট করছে, কারণ আমাদের স্টুডেন্টদেরকে আমরা টেক কেয়ার করি। তো যেই অ্যামাউন্টটা আমরা ভেবেছি যে আমাদের স্টুডেন্টরা এর থেকে একটু বেশি হয়ে গেলে হয়তো ওদের প্রবলেম হবে, 7000 বা 7500 হয়ে গেলে হয়তো একটু ওদের প্রবলেম হয়ে যাবে, তার জন্য এটা আমাদের ভাবা। তো একটা সিঙ্গেল ইনস্টিটিউশনও কিন্তু আর্কিটেকচারটা বাড়িয়ে বলে না, ঠিক আছে? তো এই জন্যই আমাদের এত বেশি চিন্তা ভাবনা বা এত বেশি এ করা, না হলে আমরা আগে থেকেই বলে দিতাম অবশ্যই, ঠিক আছে? তো প্যাকেজ 1 এ আছে কি, এট দ্য টাইম অফ অ্যাডমিশন 2999, 2999, ঠিক আছে? এটা তো জানো। এবার ইনস্টলমেন্ট 2 আছে মার্চ 18 থেকে মার্চ 25। ইনস্টলমেন্ট 2 ক্ষেত্রে দুটো কথা আমি বলবো। অনেক স্টুডেন্ট হতে পারে ইনস্টলমেন্ট 2 মার্চ 18 থেকে মার্চ 25-এর মধ্যে বিভিন্ন কারণে দিতে পারছো না, বিভিন্ন কারণ ইন দ্য সেন্স বাড়িতে কোনো প্রবলেম হয়েছে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আসতেই পারে, বাড়িতে কোনো কোনো রকম খুব মানে ভেরি রিসেন্ট কোনো রকম কিছু ঘটেছে, ঠিক আছে? বা বাবার স্যালারি আসবে কিছুদিন পরে। আমার এটা পার্সোনাল কমেন্ট, কারণ পুরো লক্ষ্য ব্যাচ বলো আর যেই বলো না কেন, সমস্ত ইনস্টিটিউশনের
সমস্ত অপারেশনটাই আমার দায়িত্বে থাকে, যেটা এক্ষুনি অর্গানাইজেশনাল বিহেভিয়ার পড়ালাম। আমি টিচারও এবং আমি পুরো অপারেশনটার দায়িত্বেও থাকি। তো যেহেতু আমার কাছেই সমস্ত কিছু রিপোর্ট হয়, তো তোমরা আমার কাছেই অবশ্যই বলবে তোমাদের কোনো রকম প্রবলেম থাকলে। তো সেক্ষেত্রে কারোর যদি কোনো প্রবলেম থাকে, তারা কিন্তু লুকাবে না, বা তারা কিন্তু এইভাবে করবে না যে তারা বসে থাকবে। তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার সাথে, ইন্দ্রনীল স্যারের সাথে, এনিওয়ান অবশ্যই কন্ট্যাক্ট করবে। তবে আমার সাথে বেশি কন্ট্যাক্ট করবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্দ্রনীল স্যারকেও কিন্তু বলবে সায়নদীপ স্যারের সাথে কথা বল, ঠিক আছে? তো তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? যদি ফেয়ার কারোর কোনো রকম এমার্জেন্সি আসে, তাহলে অবশ্যই তাদেরকে কিছু কনসেন্ট টাইম অবশ্যই দেওয়া হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই এমার্জেন্সি আর অ্যাক্সিডেন্টাল কোনো রকম কিছু এসে গেছে তখন, ঠিক আছে? বাকি আমরা তোমাদের জন্য ভেবেছি, আমরা তোমাদের জন্য ভাবছি। আমি এটা আশা করব তোমরাও আমাদের জন্য ভাববে যে এখানে প্রবলেম কিছু ক্রিয়েট হবে না। আর সেমিস্টার ওয়ানেও দেখেছি, সেমিস্টার ওয়ানেও আমাদের স্টুডেন্টরা কোনো রকম কিছু করেনি, ঠিক আছে? দু একজন ছিল, তারা আবার পরে বলে দিয়েও দিয়েছে, চাপ হয়নি, ঠিক আছে? তো ইনস্টলমেন্ট ট্যুর এই বিষয়টা মাথায় রাখবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন কিন্তু এটা। আর মার্চ 18 থেকে মার্চ 25, কারণ তোমাদের সেমিস্টারে কিন্তু তার এক এক থেকে দেড় মাস পরে, তার 40-45 দিন পরেই পড়ে, ঠিক আছে? প্রথমে ভর্তি হচ্ছে তার তোমার মোটামুটি 30-35-40 দিন পরেই এটা নেওয়া হচ্ছে। আর তার 40-45 দিন পরে কিন্তু তোমাদের সেমিস্টার, ঠিক আছে? তো ফার্স্টে একটা নেওয়া হচ্ছে, তার মধ্যখানে একটা, তার ততটুকু টাইমের পরে কিন্তু আবার সেমিস্টার, ঠিক আছে? তো তারপরে আমি চলে আসি তোমার ইনস্টলমেন্ট টু তে। ইনস্টলমেন্ট, আচ্ছা, এটা তোমার ব্রেকআপটা আছে, ব্রেকআপ তো বুঝিয়ে দিলাম। এবার যেটা বলছিলাম, প্যাকেজ টু আদার্স, টোটাল ফিস, যেটা একদম এটাই কিন্তু থাকে, যেটা একদম বলেছি। মেজর সাবজেক্টস 1000 ফর ইচ পেপার। 1000 তো এটা আমরা কম লিখেছি, 1200-1500 নেয় অনেকে। কলেজ টু কলেজ ওয়াইজও ভ্যারি করে। অনেকে দেখবে আইএম, টেকনো, হেরিটেজে যারা পড়ো, একটু বড় নাম বলে টিচারদের কাছে অফলাইনে যখন যাও 1500, 2000, 2500ও চেয়ে বসে। আমার অনেক স্টুডেন্ট বলে আমাকে টোটাল 3000 এভরি মান্থ। এটা আমরা একটা অ্যাভারেজ বললাম, ঠিক আছে? 18,000 টাকা। সামটাইম ফিজ ইনক্রিজ ডিপেন্ডিং অন দ্য নেম অফ কলেজ, নো মানি ব্যাক গ্যারান্টি, এবং কোনো মানি ব্যাক গ্যারান্টিও থাকে না, ঠিক আছে? তো এবার আসি প্যাকেজ টু তে। প্যাকেজ টু এই যে একই সেম জিনিস, শুধু একদম সেম জিনিস। প্যাকেজ টু আর কিছু বলছি না। তোমার যেহেতু ম্যাথটা পড়বে, 2,999 সাথে 1,000 টাকা তোমার এক্সট্রা তোমার অ্যাডমিশন ফিসে দিতে হবে, 3,999। আর ইনস্টলমেন্ট টু তে 1,000 টাকা এক্সট্রা, 3,999, ঠিক আছে? এখানে আর আমরা কোনো রকম কাট অফ করতে পারিনি, কারণ তোমাকে যদি ম্যাথ ইনক্লুড করতেই হয়, তো তোমাকে 8,000 ফিস করতেই হবে। কিছু করার নেই এই জায়গাটাতে অন্তত, ঠিক আছে? তো ইনস্টলমেন্ট টু, সরি, প্যাকেজ টু টা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার আসি আমি তোমার ইনস্টলমেন্ট, আচ্ছা এটা ওটাই ব্রেকআপ, জাস্ট আর কিছুই না। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, এই যে ভালো না লাগলে রয়েছে 100% টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা। এটা একদমই কোনো বাড়িয়ে কথা না। যারা 7 days এর মধ্যে বলবে যে স্যার আমি টাকা রিফান্ড নিতে চাই, আম, আমি তোমাদেরকে অন কল বলে দিলাম যে কোনো রকম কোনো কোশ্চেনও জিজ্ঞেস করা হবে না যে কেন রিফান্ড নিতে চাও বা কেন ড্রপ নিতে চাও। তোমাদেরকে টাকা তোমাদের নির্দিষ্ট জায়গায় ইন বিটুইন 24 আওয়ার্স তোমরা রিফান্ড পেয়ে যাবেই যাবে, ঠিক আছে? কোনো রকম কোনো কোশ্চেন বা কমেন্টস ছাড়াই। কারণ অ্যাজ অফ আ ইনস্টিটিউশন আমরা অবশ্যই এখানে টাকা ইনকাম করি, আমরা টিচার্সরা অবশ্যই এখানে টাকা ইনকাম করি, কিন্তু তারপরেও বিয়ন্ড দ্যাট আমাদের স্টুডেন্ট বেস, আমাদের স্টুডেন্টদের ভালোবাসা, আমাদের স্টুডেন্টদের যে লাভ অ্যান্ড রেসপেক্ট ফর আস, ঠিক আছে, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবং এই যে মানি ব্যাক গ্যারান্টি, এটা মানে একটা ফিচার্স রাখতে হয় তাই রেখেছি। টু বি অনেস্ট, শেষ 3 বছরে মেবি আমাদের 2 বা 4 জন, তাই না ইন্দ্র? 2 বা 4 জন এরকম হয়তো হয়েছে। ওরকমই, হ্যাঁ। তো নাম্বারটা বুঝতেই পারছো, 6,500 স্টুডেন্টের মধ্যে 2-4 জন। যাই হোক, পার্সোনাল জিনিস থাকতেই পারে। তো ফর এনি কোয়ারিজ, এটা অফিসিয়াল ইউথ কেরিয়ার হাব নাম্বার। এই অফিসিয়াল ইউথ কেরিয়ার হাব নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি কোয়ারিজ। আর কল করে কথা বলার জন্য এখানে কল করো। কল করে কথা বলার জন্য যে নাম্বারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই নাম্বারটা নোট করে নাও, সেভ করে নাও, বা স্ক্রিনশট করে নাও, যেটা খুশি করে নিতে পারো। এই নাম্বারটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার, এটা সায়নদীপ স্যারের অফিসিয়াল নাম্বার।
যেটা লক্ষ্য ব্যাচে যাই খুঁটিনাটি তোমাদের প্রবলেম হোক আর যাই হোক না কেন, সেই জিনিসগুলো কিন্তু তুমি আমাকে বাই হোয়াটসঅ্যাপও জানাতে পারো, বাই কলও জানাতে পারো। তবে চেষ্টা করবে বাই হোয়াটসঅ্যাপ আগে একটু বলে নেওয়ার, কারণ আমি তো সবসময় অ্যাভেলেবেল থাকি না। আর আননোন নাম্বার দেখলে আমি কল ওঠাই, আমি যতটাই ব্যস্ত থাকি না কেন আমি কল ওঠানোর চেষ্টা করি, কারণ কে কখন কোন ইমার্জেন্সিতে কল করছে সেটা তো জানি না। তো আমি চেষ্টা করি কল ওঠানোর সবারই। তো যদি খুব এমার্জেন্সি না থাকে আমাকে চেষ্টা করবে একবার আগে নোটিফাই করে দেওয়া হোয়াটসঅ্যাপে যে তোমার কি প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী আমি তোমাকে বলে দেবো যে তুমি কল করো, বা তোমাকে টেক্সটেই আমি সলিউশন বলে দেবো। তো এটা আমার পার্সোনাল নাম্বার, কোনো রকম কমেন্ট থাকলে আমার পার্সোনাল নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আর বাকি কিউএনএ, বাকি এবার আর কিছু বলার নেই। ব্যাচ ব্যাচ রিলেটেড কারো কোনো মানে কোনো কোয়ারিজ আছে কিনা বলো। ব্যাচ রিলেটেড কারো কোনো কোয়ারিজ, এনিওয়ান? কি ব্যাপার, ঘুমিয়ে পড়লে নাকি স্যার? কে? স্যার আমাদের যে ডেট গুলোতে, আপনাকেই বললাম, স্যার কাকে বলবো? ও, স্যার হ্যাঁ। আমাদের যে ডেট গুলোতে ডেমো ক্লাস হলো সেই ডেট গুলোতেই কি রেগুলার ক্লাস গুলো হবে? হ্যাঁ। না মানে সরি, সেই ডেট ওই গুলোতে রুটিন না, বলে আমি দেওয়া হবে। বলে দিই। রুটিন বলে দেওয়া হবে, তাও আমি বলে দিই। উম, আম, বৃহস্পতিবার, আচ্ছা মঙ্গল, আচ্ছা ইন্দ্র, ওয়েব ডেভেলপমেন্ট মঙ্গলবার তো? না 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 না, সোমবার সোমবার হচ্ছে এখনো অবধি ওয়েব ডিজাইন করানোর প্ল্যান আছে মানডে। হুম হুম হুম। বৃহস্পতিবার হচ্ছে ইংলিশের ক্লাস। শুক্রবার হ্যাঁ। ম্যানেজমেন্টের ক্লাস মানে অর্গানাইজেশন বিহেভিয়ার। আর হুম 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 হুম। শনিবার রাত্রিবেলা করে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। আচ্ছা আচ্ছা, বুঝতে এটা এখন পেরেছো। অবধি আছে, এবার এবার এটা চেঞ্জ হতেও পারে। হ্যাঁ, এবার এবার এটা চেঞ্জেস হতেও পারে, তোমাদের ক্লাস স্টার্ট হলে তখন তোমাদের কিছু এদিক ওদিক হতে পারে, সেটা বলে দেওয়া হবে। এবং আর ম্যাথামেটিক্সটা রবিবার সৌদীপ সকালে। স্যার পরে বলে দেবে গ্রুপে। ম্যাথামেটিক্সটা পরে বলে দেবে। আর অল ক্লাসেস হচ্ছে স্টার্ট ফ্রম 8 PM, ঠিক আছে? হুম হুম হুম। আর যেটা রবিবার সকালে একটা ম্যাথামেটিক্স এর ক্লাস হয়তো সৌদীপ স্যার নেবেন, সেটা হুম ডিসকাশনে উঠে এসেছিল, সেটা বলে দেবেন অবশ্যই। সেই ক্লাসটা কিন্তু অবশ্যই 10টা বা 11টা থেকে নেবেন, সেটা স্যারই বলে দেবেন, ঠিক আছে? তো রবিবার হুম। সকালেও কিন্তু একটা ক্লাস আছে, আর বাকি বাদ বাকি যা ক্লাসেস আছে সেই সমস্ত কিছু ক্লাস কিন্তু 8 PM থেকে শুরু করা হবে, ঠিক আছে? কোনো একদম। কোয়ারিজ? হুম। কোনো কোয়ারিজ? কোনো কোয়ারিজ? ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে বলো। তারপরে জাস্ট ছোট্ট একটা কিউএনএ সেশনে যাব, তারপরে 9:55 আমরা লগ আউট করব, আমরা মানে ছেড়ে দেবো বিদায়। আজকের ক্লাস। স্যার দিনগুলো আর একবার উপাসনা, ক্লাস স্টার্ট হোক, তোমাদের কাছে পুরো রুটিন চলে যাবে, ঠিক আছে? ক্লাস হ্যাঁ, স্টার্ট পুরো হলে পুরো রুটিন রুটিন, কোনো চাপ নেই। ঠিক আছে? হ্যাঁ। মোর ওভার তুমি ধরে নাও যে কোনো সপ্তাহে যে কোনো একদিন হয়তো বন্ধ থাকবে, কারণ যদি তোমার ম্যাথ থাকে তাহলে হয়তো একদিন বন্ধ থাকবে, আর যদি তোমার ম্যাথ না থাকে তাহলে হয়তো তুমি 2 দিন বা 3 দিন বন্ধ পাবে। মোটামুটি বৃহস্পতি শুক্র শনি সোম মঙ্গল কিছু না কিছু তো থাকবে। তো ক্লাস স্টার্ট হোক, আমরা প্রপার রুটিন পাবলিশ করে দেবো, ঠিক আছে? ক্লাস স্টার্ট হওয়ার আগেই আমরা প্রপার রুটিন পাবলিশ করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি ব্যাচ নিয়ে কোনো প্রবলেম নেই, ব্যাচ নিয়ে কারোর কোনো কোয়ারিজ নেই। ব্যাচ নিয়ে কারোর কোনো কোয়ারিজ পরে আসলে, কোনো গার্জেন কথা বলতে চাইলে, যেটা বলেছি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আপনার সাথে কথা বলতে চাই, কোন টাইমে কথা বলতে পারো, আমি টাইম বলে দেবো গার্জেনের সাথে, তখন কথা বলিয়ে দিই, ঠিক আছে? এবার আসি আমি কিউএনএ তে। মৌমিতা দত্ত, আই গেস মৌমিতা দত্ত, তুমি আছো? হ্যাঁ আছো। ইন্দ্র, যে কোশ্চেনটা করছিল মৌমিতা, তার উত্তর কি হতে পারে? অ্যাকচুয়ালি অ্যাজ পার ইউনিভার্সিটি রুলস হচ্ছে ওরকম কোনো কিছু বলা নেই। মার পয়েন্টের জন্য সার্টিফিকেট হোক, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হোক, অর এনিথিং, যে কোনো ইনস্টিটিউশন থেকেই সার্টিফিকেশন অ্যালাউ আছে। আর আমাদের স্টুডেন্টরাও যতজন আছে ডিফারেন্ট ডিফারেন্ট কলেজের, প্রত্যেকেই সিনিয়র স্টুডেন্ট বলো বা এরা যারা আছে এরপর যারা আছে, প্রত্যেকে এমআর পয়েন্টের জন্য সার্টিফিকেট জমা দিয়েছে, এভরিথিং ঠিক আছে। আর তাছাড়া হুম আমাদের সার্টিফিকেট তো আইএসও রেকগনাইজড আছে, ঠিক আছে। এবার হুম। বাকিটা সেটা কলেজের ওপর পুরো পার্সোনালি ডিপেন্ড করছে, সেটা তুমি বলো কিভাবে। এইবার এইখানেই হচ্ছে কথা, তোমার যেটা, হুম তুমি একদম এক্সপার্টিজের মতোই কথা বলেছো, একদম স্বাভাবিক। হুম ইন্টারনাল যে বিষয়টা হয় বা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল যে বিষয়টা হয় সেটা আমি বলি। প্র্যাকটিক্যাল বিষয় যদি আমি বলতে যাই এখানে, ঠিক আছে, খুব বেশি খুলে বলতে পারবো না, কারণ অনেক তাহলে রাজ বেরিয়ে যাবে অনেক কলেজে, সেটা আমি একদমই বলতে চাই না, ঠিক আছে?
আমি এতটুকু বলবো, ঠিক আছে, এইচওডি চাইবেন যেটা, বা এইচওডি যেটা মানে এই করবেন, বলবেন তোমাকে যে এইখান থেকে কোর্স করার কথা মার পয়েন্টের জন্য, তো তোমাকে আনফর্চুনেটলি ওখান থেকেই করতে হবে। কেন করতে হবে? কারণ মার পয়েন্টটা যা, এই সমস্ত কিন্তু কিন্তু এইচওডির কাছেই থাকে, বা এইচওডিদের বা কলেজের হাতেই থাকে। অনেক সময় বিভিন্ন কোম্পানিজ এর সাথে কলেজের অফিসিয়াল কোলাবোরেশন হয়, যে কোম্পানিজ এর ট্রেনিং ডেভেলপমেন্ট পার্টনার তারা, সেই সমস্ত জায়গায় তখন এই সমস্ত জিনিসগুলো হয়। তবে 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 মৌমিতা, অনেক সময় এটা হয় যে অনেক কলেজ, অনেক এইচওডিজ, অনেক প্রিন্সিপালস, অনেক টিচার্স যারা এরকম প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু ওটা কোনো সময় গিয়ে দেওয়া হয়তো দেখাও তোমাকে ইন্টেন্সিটি বিল্ড আপ করছে, বা প্রবলেম ক্রিয়েট অ্যাকচুয়ালি হয়তো করছে না, তোমাকে ভয় দেখাচ্ছে। তো আগে দেখে নেবে যে কতজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি করছে, কারণ 60টা স্টুডেন্ট থাকলে 60 জনকেই কিন্তু ভালো করে বুঝবে। প্রাইভেট কলেজে পড়ো তোমরা, 60টা 70টা 80টা স্টুডেন্ট থাকুক না কেন, তোমাদের সব স্টুডেন্টেই কিন্তু মার পয়েন্ট দিতে হবে। আর মার পয়েন্ট দিয়ে কিন্তু না দিলে পাস করবে না, ঠিক আছে? তো যখন মার পয়েন্ট দেবে, তো তোমাকে একটু খোঁজ নিতে হবে যে প্রত্যেকে কি মার পয়েন্ট যারা পেয়েছে প্রত্যেকে কি সার্টিফিকেশন করেছে। ইফ প্রত্যেকে করেছে, দেন ইউ হ্যাভ। আর যদি প্রত্যেকে না করে, তাহলে ওটা জাস্ট ভয় দেখানো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইচওডি ওটা ভয় দেখিয়েছে যে যাতে তুমি ওখান থেকেই করো, ঠিক আছে, সামার, আর কিচ্ছু না। এটার একদম কনক্লুশন এটাই। তোমাকে নিজেকে দেখে নিতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছো না চাইছো, মানে সরি, তোমার ক্লাসমেটস গুলো অ্যাকচুয়ালি কি করতে চাইছে না চাইছে, ঠিক আছে? যদি অল ওভার দ্য পুরো ক্লাসে 10 জন 15 জন করিনি, তাহলে তোমারও করার দরকার নেই। তুমি আরামসে কোনো রকম তোমার মার্কস সার্টিফিকেট দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? বাকি যদি তোমার যেই ইনস্টিটিউশন থেকে স্যার বলছেন যে হ্যাঁ তুমি এখান থেকে এই সার্টিফিকেশনটা করতে পারো, ঠিক আছে, যদি অবশ্যই সবসময় প্রবলেম আসে ফিজে, ঠিক আছে, ফিজ যদি নমিনাল লাগে বা নমিনাল মনে হয়, অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট যেখান থেকেই করো না কোনো, স্কিল ডেভেলপমেন্ট আমি বলবো প্রেফারেবল, অবশ্যই সবসময় স্কিল ডেভেলপমেন্ট করতে থাকো, ঠিক আছে? আশা করি মৌমিতা তোমার উত্তর পেয়েছো, নাকি আরো কোনো রকম প্রবলেম আছে বলো। আর স্যার মুক্স পয়েন্টটা কেন ইন্দ্রনীল স্যার, মুক্স পয়েন্টটা কেন ম্যান্ডেটরি? মুক্স পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি মুক্স পয়েন্ট তোমার মুক্স পয়েন্ট এবার কিছু কলেজ থেকে ম্যান্ডেটরি, কিছু কলেজ থেকে ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? এখনো অব্দি বিসিএ ডিগ্রিতে যদি বলি আমি, বিটেক এর ক্ষেত্রে মুক্স ইজ অলওয়েজ ম্যান্ডেটরি, বাট এবার বিসিএ যেহেতু এখন 4 ইয়ার্স এর ডিগ্রি হয়েছে, তো মুক্স এর ক্ষেত্রে মুক্স হচ্ছে অ্যাকচুয়ালি দরকার পড়ে যদি তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটাকে হচ্ছে অনার্স ডিগ্রিতে কনভার্ট করতে চাও, ঠিক আছে, যেখানে গ্র্যাজুয়েশন প্লাস অনার্স, তখন হচ্ছে বলে মুক্স এর কোর্স করতে। আর মুক্স এর কোর্স হচ্ছে যে কোনো ইনস্টিটিউট থেকে করা যায় না, লাইক মানে ইউথ কেরিয়ার হোক বা XYZ হোক, কোথাও থেকে করতে পারবে না। মুক্স এর কোর্স হচ্ছে অলওয়েজ হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্সের একটা প্ল্যাটফর্ম থাকে, ঠিক আছে, NTPL না কি বলে, ওখানে ওই 3-4 মাসের কোর্স করে ওখানে এক্সামও দিতে হয়, যে এক একটা এক্সাম দেওয়ার জন্য 1,500 2,000 3,000 টাকা করে ফিস দিতে হয় এক্সামের জন্য, শুধুমাত্র অফলাইন এক্সাম হয় পুরো, ঠিক আছে? ওই এক্সাম দিয়ে ওই সার্টিফিকেট পেলে কি হয়, আমাদের যে ডিগ্রি যে থাকে ওভারঅল ডিগ্রি, সেখানে একটা এক্সট্রা করে ক্রেডিট পয়েন্টস হচ্ছে অ্যাড হয়, ঠিক আছে? যে ক্রেডিট পয়েন্টসটা অ্যাড হলে তোমার হচ্ছে ওভারঅল আফটার দি গ্রাজুয়েশন পর তুমি একটা সামথিং ক্রেডিট পয়েন্টস হচ্ছে কালেক্ট করতে পারবে, যেটা তোমার ডিগ্রিটাকে হচ্ছে অনার্স ডিগ্রি বা রিসার্চ কিছু একটাতে কনভার্ট করবে। এবার এটার উপর আমার এই মুহূর্তে রাইট নাও পুরো মাথায় মনে নেই, সো এটা যদি পরে কখনো আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করো, আমি পরে ভালো করে দেখে প্রপার বলে দেবো, বাট এইভাবে হয়, ঠিক আছে, মুক্সটা, ঠিক আছে? আচ্ছা, পারফেক্ট। হুম। আর কার কি প্রশ্ন আছে? আর কার কি প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। 3 মিনিটে ক্লাস বন্ধ করব, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এনিওয়ান? একটা প্রশ্ন থাকতে পারে, আমি করে দিই, অ্যাডমিশন কবে থেকে চালু হবে, কিভাবে অ্যাডমিশনটা নেব লক্ষ্য ব্যাচে? অ্যাডমিশন কাল থেকে স্টার্ট হবে। অ্যাডমিশনের হ্যাঁ, ভিডিও কালকে পোস্ট হয়ে যাবে, তারপর থেকে কিন্তু অ্যাডমিশন স্টার্ট হবে। একদম কালকে মোটামুটি ধরে রাখো বিকেল থেকে তোমরা ওয়েবসাইট পোর্টাল থেকে পেমেন্ট করার সুবিধা পেয়ে যাবে, ঠিক আছে, অ্যাক্সেস। একদম একদম, হ্যাঁ। কাল বিকেল থেকেই পেয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই বাবারে? আচ্ছা, কতদিন চলবে admission? টাইম? না, 9 তারিখ অব্দি, ফেব্রুয়ারি মাসের। ফেব্রুয়ারি 9 তারিখ অব্দি বাবা।
আর কারোর কোনো প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন? পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। স্যার, আপনি যে বললেন মুকস না হলে অনার্স হবে না, অ্যাডমিশন কি করে করব স্যার? সৃজনী, অ্যাডমিশনের জন্য কালকে সন্ধেবেলা এন্ড্রয়েল স্যারের চ্যানেলে ভিডিও চলে আসবে, ইউথ কেরিয়ার হাব চ্যানেলে। ঠিক আছে? তো ইউথ কেরিয়ার হাব চ্যানেলটা ফলো রাখো। কালকে সন্ধেবেলা ভিডিও চলে আসবে, ভিডিওর মাধ্যমে বলা থাকবে কি কি স্টেপের মাধ্যমে তুমি অ্যাডমিশন করতে পারবে। ঠিক আছে? আহ, কি বলছে মৌমিতা স্যার? না হলে অনার্স হবে না, দেন পাসই হবে কি 3 ইয়ার্স হবে নাকি 4 ইয়ার্স? মুক্স 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 ছাড়াও হচ্ছে অনার্স হবে, কারণ এখন তো 4 বছরের ডিগ্রি আছে। তো 4 ইয়ার্স পুরো পড়লে সেটা অটোমেটিক অনার্স অ্যান্ড রিসার্চ ডিগ্রিতেই কনভার্ট হবে, ঠিক আছে? এবার বিসি এর ক্ষেত্রে যেটা আমি বললাম, যেটা আমি এমএআর পয়েন্টের ক্ষেত্রে বললাম, এখানেও বলছি বিসি এর ক্ষেত্রে মুক্স ইজ নট ম্যান্ডেটরি। এবার এটা কলেজের ওপর ডিপেন্ড করে, যদি কলেজ কাউকে মুক্স করতে বলে। আদারওয়াইজ তো আমাদের এখানে এতগুলো কলেজ আছে, প্রত্যেকটা কলেজ থেকে আমরা ফার্স্ট ইয়ারেই স্টুডেন্টরা আমাদের বলতে যে স্যার মুক্স করতে বলছে, মুক্স করতে বলছে, বাট এরকম কিন্তু কোনো কোয়ারিজ কিন্তু আসেনি। তো এটা পুরোটাই কিছু মৌমিতা কোন ইন্ডিভিজুয়াল কলেজে কিছু পড়ো কলেজের তুমি? উপর ডিপেন্ড করে। মৌমিতা কোন কলেজে পড়ো তুমি? বিআইটি, বিআই? বিআইটি ও, এটা ফুল ফর্ম শান্তিনিকেতন। না না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শুভঙ্কর বলছে এত 3 বছর করে ছেড়ে দিলে পাস ডিগ্রি পাবে। 3 বছর করে ছেড়ে দিলে তো অবভিয়াসলি পাস ডিগ্রি পাবে, মানে নর্মাল ডিগ্রি। পাস অনার্স বলে কিছু এখন নেই নিউ এডুকেশন পলিসিতে। সোজা কথা, 3 বছর তুমি যদি ছেড়ে দাও নর্মাল গ্রাজুয়েশন ডিগ্রি, 4 বছর করে তুমি যদি ছাড়ো গ্রাজুয়েশন উইথ রিসার্চ ডিগ্রি, যেটা সুবিধা হচ্ছে আফটার দিস 4 ইয়ার্স তুমি ডাইরেক্ট যদি এলিজিবল হও পিএইচডি করতে পারবে। ইউ ডোন্ট নিড এনি মাস্টার ডিগ্রি। ওকে, তোমার কোনো মাস্টার ডিগ্রি লাগবে না, তুমি সরাসরি পিএইচডি করতে পারছো। এবার মৌমিতার ঠিক এতগুলো জিনিস হওয়ার একটাই কারণ, বুঝতে পেরেছো তো? ওর কলেজটা কোথায়? মানে আমাদের কলকাতার আছে? কলেজগুলোর ওই জিনিসগুলো এখনো নেই। মানে হ্যাঁ, হ্যাঁ। শান্তিনিকেতনের ওই কলেজটা আমার বোধহয়, কারণ বিআইটিএম এর সাথে আমার খুব একটা পরিচিতি নেই, তো সেই ক্ষেত্রে আমি বলতেও পারবো না কিরকম কি কলেজটা। তো সেক্ষেত্রে তোমার আই গেস ওই কারণেই, কারণ কলকাতার কলেজগুলোর কালচার মোর ওভার সেমই থাকে, যে মুক্স করাবে না বা মার পয়েন্ট এখান থেকে করাবে সবাই না বা সেম এখানে। তুমি মেজরিটি তো অনেক কলেজ, ম্যাক্সিমাম কলেজই তো কলকাতার এদিকে তুমি যদি দেখো, ঠিক আছে? স্টুডেন্টদের হুম ডেটাবেস প্রত্যেকেরই সেম, হুম কোথাও হুম মুক্স বা কাউকে তোমার কোনো এমএআর পয়েন্টের জন্য কোনো পার্টিকুলার জায়গা থেকে ফোর্স এগুলো নেই। কারণ তোমার যে কোনো জায়গা থেকে একদম। তুমি করতে পারো, এটা পুরো ইউনিভার্সিটি রুলস। আর মুক্স তো এবং টু বি মুক্স হচ্ছে অনেস্ট মানে এখনো অব্দি আমি কলকাতার মধ্যে জাস্ট একটা কলেজই দেখেছি, সেটা সম্পূর্ণ অটোনোমাস, যেটা হচ্ছে আইএম আমাদের, যেখানে স্টুডেন্টদের মুক্স হুম হচ্ছে হুম ম্যান্ডেটরি করায়, ঠিক আছে? এবং টু বি অনেস্ট আমি বলি তোমাদেরকে একটা জিনিস, মানে দেখো, আজকে তোমরা একটা প্রাইভেট কলেজে একটা ইনস্টিটিউশনে পড়ছো, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড জায়গায়, ঠিক আছে? তো সেখানে তোমাদেরকে যে একটা এইচওডি তোমাদেরকে মানে প্রেশারাইজ করছে কোথাও থেকে এটা করানোর, মানে এথিক্যালি ইট ইজ অ্যাবসলিউটলি রং। এথিক্যালি ওটা করা যায় না। বলা যায় যে এই ইনস্টিটিউশনটা আছে, এখান থেকে ভালো পড়ানো হয়, অ্যাডমিশন নেবে কি না নেবে ইটস অল আপ টু ইউ গাইস। কারণ তোমাদেরকে কখনোই এটা কেউ ফোর্স করতে পারে না বা প্রেসারাইজ করতে পারে না যে তোমাদেরকে অ্যাডমিশন নিতেই হবে। ঠিক আছে? তো সেই জিনিসটা যদি করে, কোথাও না কোথাও গিয়ে আই থিংক রিকনসিডার করা উচিত সেই সমস্ত এইচওডি বা প্রিন্সিপালসদের, যে তারা অ্যাকচুয়ালি ঠিক করছেন কি না। ঠিক আছে? তো সেই বিষয়গুলো, আর তারা অ্যাকচুয়ালি সেটা করতে পারেনও কি না। কারণ এত পাওয়ার ইজ গুড, পাওয়ার আছে তাদের কাছে, অবশ্যই পাওয়ার আছে, কিন্তু আহ, এটা পাওয়ার থাকার নিদর্শনের জন্য এই জিনিসটা হয় না, ইট ইজ মিস ইউজিং। ঠিক আছে? যাই হোক, আর কারো কোনো রকম কোয়ারিজ থাকলে বলো। এনিওয়ান? কারো কোনো কোয়ারিজ আর? ঠিক আছে, পারফেক্ট। আর তাহলে কিছু নেই। আমার যার প্রবলেম হবে আবারও একবার বলে দিই, মোটামুটি আমাকে সবাই হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি হোয়াটসঅ্যাপে কথা বলে নেবো সবার সাথে। খুব লম্বা ক্লাস গেল আজকে। হ্যাঁ, খিদে পাচ্ছে, তুই যা, তুই এক্ষুনি তো ফান জোনে গিয়ে ফান করবি। যাই হোক, 1 ঘন্টা 50 মিনিটের খুব লম্বা ক্লাস হলো। এত লম্বা ক্লাস স্বাভাবিকভাবে হবে না, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট আর কম্পিউটার আর্কিটেকচারের ক্লাসে হবে, কারণ মেজর সাবজেক্টস কোনো টিচাররা অনেক ভেঙে ভেঙে ডিটেলসে পড়ান।
আমার ক্লাসও যাবে, আমার ক্লাস অ্যাভারেজ 1 ঘন্টা 1 ঘন্টা 10 15 20 মিনিট 25 মিনিট, খুব জোর হলো 1.5 ঘন্টা যাবে, খুব মানে অনেকটা টপিক কভার করতে হলো, ঠিক আছে। তো মোর ওভার সবার সাথে দেখা হবে আশা করি, অবশ্যই যারা জয়েন করেছো সবার সাথেই দেখা হবে ক্লাসে আবার, ঠিক আছে। বাকি কোনো রকম কোয়ারিজ থাকলে অ্যাডমিশন রিলেটেড কালকে সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, আমাকে কল করে নিও বা টেক্সট করে নিও, ঠিক আছে। গুড হ্যাঁ, নাইট যে এভরিওয়ান। কোনো কল করার গার্জিয়ানরা কথা বলতে চাইলে সায়নদীপ স্যারের নাম্বারে কল করে নেবে, আর যে কোনো টেকনিক্যাল ইস্যু পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু